পেনাল কোড টোটাল আমরা 20টা এমসিকিউ পাবো পেনাল কোড থেকে। তো এই পেনাল কোডটা অনেক বড়সড় জিনিস। এখানে এত প্রকার অপরাধ দেওয়া আছে যেগুলো আসলে পড়ে শেষ করাটা খুবই দুরূহ, খুবই কঠিন। তো এই জন্য এখান থেকে আমরা শেষ ফাইনাল ক্লিক ক্লাসের জন্য আপনাদের জন্য মোটামুটি 150টার মতো সম্ভবত সেকশন আছে। 150টার মতো সেকশন নিয়ে এসেছি, যেখান থেকে টু দা পয়েন্ট অবশ্যই অবশ্যই আপনি পড়বেন। এখানে কোনো প্রকার আপনি কাটছাঁটার করার কোনো সুযোগ আমি দেখি না অন্তত। আর প্রথমে বেসিক জিনিসটা একটু জেনে নিবেন। পেনাল কোডের বেসিক জিনিসটা থেকে একটা এমসিকিউ থাকতে পারে, যেমন পেনাল কোডের আইনের নাম্বারটা কত, 45। এটা একটা সাবস্টেন্টিভ ল, 1834 সালে ফার্স্ট ল কমিশনের মাধ্যমে পাশ হয়। জনক হচ্ছে ম্যাকুলে, 1862-তে কার্যকর হয়। এই কয়েকটা কথা একটু জেনে নিবেন। তো এরপরে চলে আসি আমরা ইন্ট্রোডাকশন। 1 নাম্বার থেকে আমাদের 5 নাম্বার সেকশন প্রথম চ্যাপ্টারে আলোচনা করে। এখান থেকে দুইটা সেকশন গুরুত্বপূর্ণ, দুইটাই আমরা পড়বো, অন্যগুলা দরকার নাই। একটা হচ্ছে যে আইনটা কবে কার্যকর হয়, কবে এটা ইনফোর্সমেন্ট করা হয়, অথবা কুমেন্সমেন্ট থাকতে পারে, অথবা কোথাও থাকতে পারে যে আইনটা কবে অপারেট হয়। নানা প্রকার ইংরেজি শব্দ আছে। তো অ্যাটলিস্ট আপনি এতটুকু বুঝে রাখবেন যে আইনটা কবে থেকে কার্যকর হয়। তো এটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ 1860 সালের আইন, এটা 2 বছর পরে কার্যকর হয় 62-তে, ওই জন্য তারিখটা সবারই ভুল হয়। তাহলে সর্বপ্রথম হচ্ছে 1862-তে আমাদের এটা কার্যকর হয়। এরপরে 4 নাম্বার সেকশনে আমরা যাব, ইংরেজিটা একটু পড়বেন যে পেনাল কোডটা আমাদের বাংলাদেশের ভূখণ্ডের বাইরে, এক্সট্রা টেরিটোরিয়াল মানে বাংলাদেশের ভূখণ্ডের বাইরেও কি কার্যকর হয়। তবে এখানে দুইটা কথা মনে রাখবেন যে আপনি বাংলাদেশী নাগরিক, সিটিজেনশিপ যেহেতু আপনি বাংলাদেশের, বিশ্বের যে কোনো প্রান্তে অপরাধ করেন আপনার উপর পেনাল কোড প্রযোজ্য হবে। আরেকটা হচ্ছে বাংলাদেশে নিবন্ধিত রেজিস্টার্ড কৃত কোনো জাহাজ যেগুলো সমুদ্রে চলে, অথবা কোনো বিমান যেগুলো আকাশে চলে, এগুলা বিশ্বের যে কোনো প্রান্তে থাক, যেখানেই থাকুক, ওই বিমানের মধ্যে যাত্রী যেই দেশেরই হোক, যেহেতু নিবন্ধন বাংলাদেশের, সেখানে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে পেনাল কোড প্রযোজ্য হবে। তাহলে প্রথম চ্যাপ্টারে এই দুটাই গুরুত্বপূর্ণ। চোখটা বন্ধ করে একটু স্মরণ করেন মনে আসতেছে কিনা। এরপরে এইখানে জেনারেল চ্যাপ্টার নাম্বার 2 আমাদের জেনারেল এক্সপ্লেনেশন। এইখানে বারবার আমরা ভুল করি। আরেকটা আছে আমাদের জেনারেল এক্সেপশন, সেটা হচ্ছে বিষয়ে আমাদের সাধারণ ব্যতিক্রম, আর এটা হচ্ছে আমাদের সাধারণ ব্যাখ্যা। তো ইংরেজিটার মধ্যে কনফিউশনে যাবেন না। এখানে হচ্ছে এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা, যেমন আমাদের ডেফিনেশন গুলো আছে এগুলার ব্যাখ্যা। তো এটা আমাদের 6 থেকে 52 পর্যন্ত থাকে। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে বিচারক বা জজ কাকে বলে। এই একই জিনিসটা কিন্তু আপনি ওই যে সিপিসি তেও পাবেন। তো যাই হোক, আমরা পেনাল কোডের অধীনে দেখি যে বিচারক হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিযুক্ত, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত। তবে আরেকজন বিচারক হইতে পারেন যিনি যে কোনো বিষয় একটা ডেফিনেট জাজমেন্ট দিতে পারেন, যিনি চূড়ান্ত জাজমেন্ট দিতে পারেন। তাহলে দুইজন হচ্ছেন বিচারক যাকে সরকার নিয়োগ করছে, আরেকজন হচ্ছেন যিনি চূড়ান্ত জাজমেন্ট দিতে পারেন। 19-এ আছে, এটা একটু মনে করবেন। এরপরে চলে যাবেন 24 নাম্বার। এই যে যখন আমরা আমাদের চুরি রিলেটেড জিনিসগুলা পড়বো, সেখানে বারবার আমরা এই ডিসঅনেস্টলি, চুরির একটা উপাদান কিন্তু ডিসঅনেস্টলি, অসাধুভাবে। তাহলে অসাধুভাবে আছে কত ধারা, এটা গুরুত্বপূর্ণ 24। এর মানেটা হচ্ছে আপনি কারো অবৈধ লাভ করলেন অথবা অবৈধ ক্ষতি করলেন। যেমন আপনি যখন একজনের জিনিস একটা চুরি করেন, আপনি অবৈধভাবে লাভ করলেন, আর যার জিনিস চুরি করলেন তার ক্ষতি করলেন। তো এই জন্য বলি যে আমরা ডিসঅনেস্টলি, এটা যদি মনে না থাকে চুরির কথা মনে করবেন, যে চুরির একটা উপাদান হচ্ছে এই যে এই ডিসঅনেস্টলি। এরপরে আমাদের আশেপাশে সব জায়গায় আমরা জাল টাকা দেখি, জাল মুদ্রা দেখি। তো কাউন্টার ফিট মানে নকলকরণ, জালকরণ, ধাতব মুদ্রাগুলো আছে। তো এইটা একটু জাস্ট মনে রাখবেন। এটার কোট আনকোট জাস্ট কত ধারায় আছে এতটুকুই যথেষ্ট, আর কিছু না। 28-এ হচ্ছে আমাদের কাউন্টার ফিট। এরপরে ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, সাক্ষ্য আইনেও আমরা ডকুমেন্ট পাবো। এই ডকুমেন্ট কত ধারায় আছে, 29। আর ওই যে আমাদের যে কোনো কাগজে এট এনি সারফেস, সেটা আপনার কোনো বিলবোর্ডে হোক, দেওয়ালে হোক, পাহাড়ে হোক, খাতার মধ্যে হোক, ডিজিটালি জায়গায় হোক, যে কোনো জায়গায় কোনো শব্দ, কোনো অক্ষর, কোনো চিহ্ন, কোনো শব্দ, কোনো অক্ষর, কোনো চিহ্ন, এই জিনিসগুলো ডকুমেন্টের অন্তর্ভুক্ত হবে। এরপরে 30 নাম্বারটা বাংলা ইংরেজি দুটাই মনে রাখবেন। ভ্যালুয়েবল সিকিউরিটি মানে হচ্ছে মূল্যবান জামানত, মানে যেগুলোকে আমরা একটা যদি ক্যাশ করি টাকা পয়সা পাবো। যেমন চেক, ব্যাংকে গেলে ক্যাশ করতে পারবেন, কোনো জায়গা জমির দলিল সিগনেচার করলে আপনার মালিকানা হারাবে, এইরকম। অর্থাৎ যে ডকুমেন্টটা দিয়া
একটা অধিকার সৃষ্টি করা যায়, যে ডকুমেন্টটা দিয়ে কিছু টাকা পয়সা পাওয়া যায়, ইনকেশ করা যায়, যার একটা ভ্যালু আছে। তাহলে ভ্যালুয়েবল সিকিউরিটি আছে 30-এ, এতটুকু মনে রাখবেন। 34টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আগের গুলা যদি একটাও না পড়েন অন্তত 34টা তো পড়বেনই পড়বেন। কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায়, অভিন্ন অভিপ্রায়। আর যে দুইটা নাম আমরা এক্সট্রা বললাম, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ লাইবিলিটি অথবা জয়েন্ট লাইবিলিটি। অর্থাৎ একসাথে 5 জন মিলে যখন একজনকে হত্যা করবে, তো এখন যে ব্যক্তি পিছে শুধু দাঁড়িয়ে ছিল, গাড়ি চালিয়ে লোকদেরকে নিয়ে আসছে, সেও কিন্তু অপরাধী। কনস্ট্রাকটিভ লাইবিলিটি তার উপর আসবে, জয়েন্ট লাইবিলিটি তার উপর আসবে। এর জন্য আমাদের এই 34 নাম্বারটা গুরুত্বপূর্ণ। 40টা শুধু হেডিংটা মনে রাখবেন, যে অফেন্স বা অপরাধ কত ধারায় দেওয়া আছে, 40, এতটুকু আর লাগবে না। ইলিগালের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখবেন, যে ইলিগাল মানে হচ্ছে কি আমাদের অফেন্স, ইলিগাল মানে প্রহিবিটেড বাই ল, আইন দ্বারা নিষিদ্ধ জিনিসও ইলিগালের অন্তর্ভুক্ত। আর একটা হচ্ছে দেওয়ানি মামলার গ্রাউন্ড যেগুলা তৈরি করে, যে কজ অফ অ্যাকশন গুলা, ওগুলাও আমাদের ইলিগাল। তাহলে ইলিগালের মধ্যে তিনটা জিনিস আছে, এই জিনিসটা একটু মনে রাখবেন। জি বলেন, পারমিশন দেওয়া আছে, বলেন, সমস্যা নেই। কিছু বলবেন? তাহলে ইলিগালের মধ্যে আমাদের তিনটা জিনিস দেওয়া আছে, ওই তিনটা অবশ্যই মুখস্থ করবেন, যে অপরাধ এবং আইন দ্বারা নিষিদ্ধ, দেওয়ানি মামলার ভিত্তি। এরপরে ইনজুরি। ইনজুরিটা অবশ্যই মনে রাখবেন, কারণ যখন আমরা সম্পত্তি রিলেটেড অপরাধগুলা দেখি, সেক্ষেত্রে বলা থাকে যে ইনজুরির ভয় দেখিয়ে যখন আপনার কাছ থেকে কেউ সম্পত্তি নিবে, তাহলে ইনজুরি কি? তো ইনজুরি আপনার শরীরের হইতে পারে, আপনার মনের হইতে পারে, ইনজুরি আপনার খ্যাতির হইতে পারে, রেপুটেশনের হইতে পারে, আপনার সম্পত্তির হইতে পারে। এই চারটা জিনিস মনে রাখবেন। আর গুড ফেথ, তামাদি আইনেও আমরা গুড ফেথ পড়ছি, দুইটা একসাথেই পড়ে নিবেন, যে গুড ফেথ মানে হচ্ছে ডিউ কেয়ার এবং অ্যাটেনশন, যথাযথ মনোযোগ এবং যত্ন সহকারে যদি কোনো কাজ করেন তবেই গুড ফেথ, আর যদি কাজটা যত্ন সহকারে না করেন গুড ফেথ হবে না। 52 এ, এই যে আমাদের হারবারিং বা আশ্রয়, বাংলা যদিও যথাযথ বাংলা এটা না, তারপরও বাংলা আমরা করি যে এটা হচ্ছে আশ্রয়, অর্থাৎ অপরাধ করার পরে যদি আপনি অপরাধীকে কোনোভাবে থাকতে জায়গা দেন, বাসস্থান দেন, টাকা পয়সা দেন, পালিয়ে যেতে সহায়তা করেন কোনো প্রকার অ্যাট এনি মিনস, তাহলে আপনি এই 52 অধীনে আপনি হারবারিং করেছেন বলে ধরে নেওয়া হবে। ব্যতিক্রম স্বামী স্ত্রী, স্বামী যদি স্ত্রীকে সহায়তা করে, স্ত্রী স্বামীকে করে, এই ডেফিনিশনে আসবেন না, মানে তারা অপরাধ করে নাই। এই জেনারেল আমাদের এক্সপ্লেনেশন থেকে এই কয়েকটা জিনিস অন্তত আপনি 2-3 বার হলেও দেখবেন, আর একান্ত না দেখতে পারলে কমন ইন্টেনশন তো দেখবেনই, দেখবেন, সহজ কথা, কমন ইন্টেনশন। এখন চলে আসি আমরা পানিশমেন্ট। যেমন আজকে প্রশ্ন ছিল কত নাম্বার চ্যাপ্টারে আছে, এটা চ্যাপ্টার নাম্বারটাও একটু মনে রাখবেন, যে 3 নম্বরে আমাদের কি দেওয়া আছে, চ্যাপ্টারটা দেওয়া আছে। তো এইখান থেকে 53 পানিশমেন্ট দেওয়া আছে, তো ওই 5টা সামনে মনে রাখবেন, যে 53 5 প্রকারের শাস্তি। 53 5 আছে প্রথমে আমাদের 5 প্রকারের শাস্তি। তো ওই শাস্তিগুলোর নাম আপনাদের মনে থাকারই কথা: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, কারাবাস, সেখানে অর্থদণ্ড আছে, সম্পত্তি বাজেয়াপ্তকরণ আছে। এরপরে 54 55 55 এই তিনোটা একই সাথে কম্বাইন, তিনোটা পড়লে তিনোটাই পড়তে হয়, বাদ দিলে তিনোটাই দিতে হয়। তো জাস্ট একবার দেখে নিবেন, যে সরকার কি করতে পারে, মৃত্যুদণ্ডকে অন্য যে কোনো প্রকার শাস্তিতে কনভার্ট করতে পারে, যাবজ্জীবনকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত অন্য যে কোনো শাস্তিতে কনভার্ট করতে পারে। আর এই উপরে দুইটা দ্বারা রাষ্ট্রপতির ক্ষমতাকে কি করা হয়নি, প্রভাবিত করা হয়নি, বাতিল করা হয়নি, রহিতকরণ করা হয়নি। রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে, কোনো দণ্ড মওকুফ করা, শাস্তি মওকুফ করা, কাউকে মুক্তি দেওয়া, তার কাজগুলো সে করতে পারবে। তাহলে 54 55 55 যদি পড়েন তিনোটাই পড়বেন, বাদ দিলে তিনোটাই দিবেন, এখানে একটাকে বাদ দিয়ে আরেকটা পড়া যাবে না। 57-তে জাস্ট এতটুকু মনে রাখবেন, যে আমরা যাবজ্জীবনের ভগ্নাংশ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবনকে 30 বছর হিসাবে কল্পনা করি। তার মানে এমসিকিউ যদি থাকে যাবজ্জীবন সমান কত বছর, অ্যান্সার হবে আমার 30 বছর। এরপরে চলে যাব আমরা 65-তে আমাদেরকে বলে যে যেই অপরাধের শাস্তির সাথে জরিমানাটাও কি করা হয়েছে, দেয়া হয়েছে, সেক্ষেত্রে যদি কেউ জরিমানাটা না দেয়, তাহলে তাকে আমরা কতটুকু শাস্তি দিতে পারবে আদালত। তো এখানে হচ্ছে ওই অপরাধের 4/1 ভাগ। তাহলে 1/4 জিনিসটা একটু মনে রাখবেন, যে মূল অপরাধের 4/1 ভাগ অর্থদণ্ড অনাদায়ে শাস্তি দেওয়া যাবে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর 67-তে সেকশন নাম্বার যদি মনে নাও রাখেন, অ্যাটলিস্ট এখানে
যেখানে শুধু শাস্তি হচ্ছে আপনার অর্থদণ্ড। আপনি যদি ওই টাকাটা পরিশোধ না করেন, একটা লিস্ট দেওয়া আছে যে 50 টাকা পর্যন্ত হইলে একটা হবে, 100 টাকা পর্যন্ত হইলে একটা হবে, 100 টাকার উপরে হইলে 6 মাস হবে। তাহলে 50 থেকে 100 হইলে 4 মাস হবে, আর 50 হইলে 2 মাস, তাহলে 2 4 6। এই যে একটা লিস্ট আছে, এইটা দয়া করে একটু মুখস্থ রাখবেন, যে শুধু অর্থদণ্ডের ক্ষেত্রে কারাবাসটা কিরকম হবে। আর 70 নাম্বারটা এই ক্ষেত্রে, যে আমরা যে অর্থদণ্ডগুলা কতদিন পর্যন্ত আদায় করতে পারবো, তো আইন বলতেছে 6 বছর পর্যন্ত কারাবাস হইলে ওই 6 বছরের মধ্যে আদায় করতে হবে। আর যদি কারাবাসটা 6 বছরের বেশি হয়, তাহলে যতদিন শাস্তি ভোগ করবে এর মধ্যে আদায় করব। আসামি যদি মারা যায় তাহলে তার সম্পত্তি থেকে আমরা আদায় করতে পারবো। এই তিনটা জিনিস একটু মনে করবেন। এখন এই জেনারেল এক্সেপশনের চ্যাপ্টার নাম্বারটা মনে রাখবেন। অনেক ক্ষেত্রে চ্যাপ্টার নাম্বার জিজ্ঞেস করে যে কত নাম্বার চ্যাপ্টারে দেওয়া আছে আমাদের জেনারেল এক্সেপশন, মানে আমাদের সাধারণ ব্যতিক্রম, যেগুলো অপরাধের মধ্যে পড়বে না। 76 থেকে 106, এটাও একটু মনে রাখার চেষ্টা করবেন। এখানে সর্বপ্রথম 82টা পড়বেন, যে 9 বছর পর্যন্ত বাচ্চা যত অপরাধী করুক সেটা অপরাধী হিসেবে গণ্য হবে না। তাহলে বয়স সীমাটা হচ্ছে আমাদের 9 বছর। 7 বছর কিন্তু না, এটা মনে রাখবেন, 7 বছর আগে ছিল, এটাকে সংশোধন করে 9 বছর করা হয়েছে। তো এই জন্য 9 ইয়ার্স, এটা একটু মনে রাখবেন। এখন বলতেছে যে বাচ্চার বয়স 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, 9 থেকে 12, এই যে ডিউরেশনের মধ্যে বাচ্চাগুলা যদি অপরাধ করে, আমরা দেখবো যে তার মেচুরিটি লেভেলটা কেমন। যদি সে মেচিউর হয়, তার কথাবার্তা মেচুরিটি লাভ করে, তাহলে অপরাধী হবে, আর না হইলে সে ক্ষমা পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে ইমেচিউর হিসাবে। 84, সেটা হচ্ছে যে আমাদের আনসাউন্ড মাইন্ড। তো এইটার ক্ষেত্রে আমরা বলেছি এর আর কয়েকটা নাম আছে, এই কয়েকটা নাম একটু আমরা তামাদি আইনে পড়েছি, কি ইনসেন আমরা পেয়েছি। এটা ছাড়া আমরা সিআরপিসি তে লুনেটিক ট্রায়াল জানি। তাহলে আনসাউন্ড মাইন্ড, লুনেটিক, ইনসেন, এই তিনটা শব্দ একসাথে মনে রাখবেন। অনেক ক্ষেত্রে আপনার দিতে পারে যে লুনেটিক ব্যক্তির কৃত কাজ অপরাধ না, কোন ধারায় আছে, তো আপনি তো কোনোদিন কল্পনাও করবেন না যে এটা 84 থেকে প্রশ্নটা দিয়ে দিয়েছে। তাহলে আনসাউন্ড মাইন্ড, তামাদি আইনের ইনসেন, সিআরপিসির আমাদের লুনেটিক, এই সব এটার মধ্যে অন্তর্ভুক্ত, 84-র মধ্যে। এরপরে যেটা হচ্ছে যে 85টা মনে রাখবেন, যদি আপনাকে কেউ কি করে গোপনে আপনার ইচ্ছার বিরুদ্ধে, গোপনে অথবা আপনার ইচ্ছার বিরুদ্ধে নেশাগ্রস্ত করায়, আর নেশাগ্রস্ত অবস্থায় আপনি যদি না জানেন যে কি কাজ করতেছেন, তাহলে সেটা তখন অপরাধ হবে না। এটা হচ্ছে 85। তো এর সাথে 86টা একটু মনে করে রাখতে পারেন, যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি নিজে নেশাগ্রস্ত হন, মানে আপনি জানেন যে এই ড্রিঙ্কটা আপনি যদি নেন তাহলে আপনি নেশাগ্রস্ত হবেন, আপনি নিয়ে যদি একটা অপরাধ করেন, আপনার কিন্তু অপরাধী আপনি হবেন, পার পাবেন না। তাহলে ইনটক্সিকেশন যদি গোপনে বা জোর করে কেউ করায় তাহলে অপরাধ না। কিন্তু এইটা যদি না করে নিজে নিজে যদি আপনি নেশাগ্রস্ত হন, তাহলে কিন্তু আপনি এই ধারার সহযোগিতা পাবেন না। এরপরে অবশ্যই অবশ্যই 94টা দেখবেন, এটা হচ্ছে যে কখন একজন ব্যক্তিকে কেউ যদি হুমকি ধমকি দিয়ে কাজ করায় সেটা অপরাধ হয় না। তো নর্মাল ক্ষেত্রে বলতেছে যে সকল ক্ষেত্রে অপরাধ না, তবে দুইটা ক্ষেত্রে আপনার অপরাধ হবে। একটা হচ্ছে যদি আপনি কাউরে হত্যা করেন, তাইলে কেউ আপনাকে হুমকি ধমকি দিয়ে যত অপরাধী করাক, অন্য কোনো ব্যক্তির আপনি কি করতে পারবেন না, জীবন নিতে পারবেন না, এইটা একটা। আরেকটা হচ্ছে দেশের বিরুদ্ধে যেই অপরাধগুলা শাস্তি মৃত্যুদণ্ড, ওই রকম অপরাধ করতে পারবেন না। তাহলে 94তে মনে রাখবেন, একজন আপনাকে যতই কি করুক, হুমকি ধমকি দেখ, সব কাজ অপরাধ হবে না, দুইটা কাজ অপরাধ হবে, অন্য কোনো ব্যক্তি কি করতে পারবেন না, জীবন নিতে পারবেন না। আর দেশের বিরুদ্ধে অপরাধ যা শাস্তি মৃত্যুদণ্ড, এমন অপরাধ করতে পারবেন না। এরপরে প্রাইভেট ডিফেন্স থেকে আমরা জাস্ট 3টা সেকশন, এটা দেখতেই হবে, এটা ছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে এমসিকিউ আপনার 3 ধরনের এমসিকিউ হইতে পারে। একটা হচ্ছে যে আপনাকে সেকশন নাম্বারটা জিজ্ঞেস করতে পারে, যে আমাদের কখন প্রাইভেট ডিফেন্স নাই, কত ধারায় আছে, সম্পত্তির বিরুদ্ধে প্রাইভেট ডিফেন্সে মারা যাবে কত ধারায় আছে, শরীর রক্ষার্থে প্রাইভেট ডিফেন্সে মারা যাবে কোন ধারায় আছে। তার মানে এই 3টা সেকশন নাম্বার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর কতটা ক্ষেত্র গুরুত্বপূর্ণ, আর ক্ষেত্রগুলা কি কি সেটাও গুরুত্বপূর্ণ। তাহলে 99, 100, 103। তাহলে এখানে বলতেছে যে আমাদের 3টা ক্ষেত্রে কোনো প্রাইভেট ডিফেন্স নাই, 6টা ক্ষেত্রে ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবো, 4টা ক্ষেত্রে আমরা সম্পত্তি রক্ষার ক্ষেত্রে ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবো। তাহলে 99, 100, 103।
তিনটা ক্ষেত্রে আমাদের প্রাইভেট ডিফেন্স থাকবে না, তো সেই তিনটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, আমাদেরকে মুখস্থ করতে হবে। যতবারই ভুলে যান, যেভাবেই ভুলে যান, মুখস্থ রাখার কোনো বিকল্প কিন্তু আপনার নাই। এখন 100 নম্বরে 6টা ক্ষেত্র আছে যে কখন আপনি মৃত্যু ঘটাইতে পারবেন, সেটা অবশ্যই মুখস্থ করবেন। 103-এর মধ্যে দেওয়া আছে যে 4টা ক্ষেত্রে আপনি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবেন। তো আপনার দায়িত্ব হচ্ছে সেকশন নাম্বারটা, কয়টা ক্ষেত্র, এবং হচ্ছে যে ক্ষেত্রগুলা কি কি, এই জিনিসটা মুখস্থ রাখা। তবে অনেক ক্ষেত্রে হয়তো দেখবেন যে আপনার ওই 6টা ক্ষেত্র মনে থাকতেছে না, কিন্তু অ্যাটলিস্ট 6টা আছে, এইটা একটু মনে রাখবেন। তাহলে এই তিনটা থেকে টোটাল আপনার 9টা এমসিকিউর মধ্যে যে কোনো একটা আসতে পারে। সরাসরি হয়তো সেকশন নাম্বার জিজ্ঞেস করলো, অথবা ক্ষেত্র জিজ্ঞেস করলো, অথবা ওই ক্ষেত্রের ভিতরে যেগুলো আছে সেগুলো একটা জিজ্ঞেস করলো। তাহলে 99, 100, 103, তিনোটাই আপনাকে পড়তে হবে, মনে রাখবেন একটু। এরপরে চলে আসি আমরা অপসহায়তা, 107 থেকে 120। তো এইখান থেকে সেকশনটার আমাদের তিনটা সেকশনই গুরুত্বপূর্ণ, বাকিগুলো কাজের না, এমসিকিউতে আসার মতো না। একটা হচ্ছে যে 107, একটা 108, একটা হচ্ছে 109। 107-এ আমাদের উপাদানটা বর্ণনা করে যে আসলে এই উপাদানটা কি। তো আমরা যেমন বললাম এসিআই কোম্পানি, মনে রাখবেন। এসিআই কোম্পানি, আইতে হচ্ছে ইনস্টিগেশন করা, কাউকে প্ররোচিত করা, সিতে হচ্ছে কনস্পিরেসি করা, এতে হচ্ছে আপনি এডিং করলেন। তাহলে এই উপাদানটা একটু মনে রাখবেন। যদি এই তিনটা উপাদান পাওয়া যায়, তখন আমরা বলবো যে কি আপনি কি করলেন, অপর ব্যক্তিকে অপসহায়তা করলেন। আর অ্যাবর্টর অপসহায়তাকারী আমরা তাহলে কাকে বলবো? তো 108-এ আমাদের ওই অ্যাবর্টরের সংজ্ঞাটা দেয়, আর ওইখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে কোন কাজটা করলে আপনি অ্যাবর্টর হবেন কি হবেন না। তো এখন যদি আপনার প্রশ্নমালা কঠিন হয়, যে কোনো একটা উদাহরণ তুলে দিয়ে বলবো যে এইখানে কোন ব্যক্তি অ্যাবর্টর, 3-4 জন। তো এখন এরকম একটা দুইটা প্রশ্ন আপনার বাদ গেলে কোনো সমস্যা নেই। তো অ্যাটলিস্ট সেকশন নাম্বারটা মনে রাখবেন যে 108-এ আপনাকে অপসহায়তাকারী ডেফিনেশন দেওয়া আছে। আর 109 আপনাকে বলে যে এই অপসহায়তার ফলে যদি অপরাধটা সংগঠিত হয়, তাহলে তার শাস্তিটা হবে ওই অপরাধের মূল শাস্তি। মূল শাস্তি যেটা সেটাই। আমি ধরেন যে করিম সাহেবকে কি করলাম, বললাম যে রহিম সাহেবকে মারে ফেলা। তো করিম সাহেব গিয়ে রহিম সাহেবকে মারে ফেললো। এখন ওই করিম সাহেবের তো যে শাস্তি হবে, আমারও ওই একই 302 ধারায় আমার চার্জ গঠিত হবে এবং শাস্তি হবে। তাহলে 107, 108, 109, এই তিনটায় আমরা পড়বই পড়বো। এরপরে ক্রিমিনাল কনস্পিরেসি 2টা সেকশন আছে। শাস্তির সেকশনটা যদি আপনি নাও পড়েন, মোটামুটি বাদ দিতে পারেন, যদি শাস্তি অনেকেরই মনে থাকে না, শাস্তিটা কনফিউজিং হয়। অ্যাটলিস্ট আপনি ক্রিমিনাল কনস্পিরেসি কত চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার নাম্বারটা মনে রাখবেন, কারণ এটা পরবর্তীতে যুক্ত করা হয়েছে 5-এর বা 5-এর ক। আর কনস্পিরেসি, ক্রিমিনাল কনস্পিরেসি কাকে বলে? তো এটার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে যখনই আপনি অবৈধ কাজ করার জন্য চুক্তি করলেন, তখনই অপরাধ হয়ে গেল, কাজ এখনো কিছুই করার নাই, জাস্ট দুইজন মিলে একটা ষড়যন্ত্র করলেন এই ব্যক্তিকে মারবেন, এতটুকু করা মাত্রই অপরাধ। আর একটা কথা হচ্ছে যে একটা বৈধ কাজ করবেন কিন্তু পন্থাটা হবে অবৈধ, কাজটা বৈধ, পন্থাটা অবৈধ। এই রকমের ক্ষেত্রে যখন ওই অবৈধ কাজটাকে করার জন্য কোনো একটা কাজ করবেন, একটা গাড়ি ভাড়া করলেন, একটা পিস্তল কিনলেন, তখন অপরাধ হবে। তাহলে এই মূল উপাদানটা একটু মনে রাখবেন যে যখন আপনি কোনো একটা ইলিগাল কাজ করার জন্য এগ্রিমেন্ট বদ্ধ হইলেন, অথবা বৈধ কাজকে অবৈধ পন্থায় করার জন্য হইলেন, তখন একটু কাজ করতে হবে, তখন অপরাধ হবে। তাহলে 120-এর ইনগ্রেডিয়েন্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে উপাদানটা কি। কয়জন লোকের দরকার? অবশ্যই সর্বনিম্ন 2জন লোক দরকার হবে ষড়যন্ত্র করার জন্য। এরপরে চলে আসি আমরা আমাদের যেই রাষ্ট্রবিরোধী অপরাধগুলো। তো এটারও চ্যাপ্টার নাম্বারটা জিজ্ঞাসা করে যে রাষ্ট্রবিরোধী অপরাধ কত চ্যাপ্টারে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের 6 নাম্বার চ্যাপ্টার, এতটুকু। তাহলে আমরা অ্যাটলিস্ট কি করি, 1 নাম্বার থেকে নিয়ে 6 নাম্বার পর্যন্ত চ্যাপ্টার গুলো আমরা মনে রাখবো, তাইলে আমাদের আর প্রতিবার মনে রাখতে হবে না। 1 থেকে 5 সেটা আমাদের সাধারণ কথাবার্তা বলে, 6 থেকে আমাদের 25 2 নাম্বার যে চ্যাপ্টার, সেটা আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ দেয়, জেনারেল এক্সপ্লেনেশন দেয়। এবং 53 থেকে নিয়ে 75 আমাদের এই যে পানিশমেন্ট আলোচনা করে। আর 76 থেকে 106 হচ্ছে আমাদের জেনারেল এক্সেপশন। আর 107 থেকে 120 হচ্ছে যে আমাদের এই যে অ্যাবার্টমেন্ট বা অপসহায়তা। আর 120টা চ্যাপ্টার হচ্ছে যে আমাদের 5-এর আর এইটা হচ্ছে আমাদের 6। তো এই পর্যন্ত আমরা জাস্ট মনে রাখবো, বাকিগুলা না হইলেও চলবে। তো এখান থেকে একটা সেকশনই পড়বেন, বাকিগুলা বাদ দেন, সেটা হচ্ছে যে সেডিশন।
ইংরেজি শব্দটা মনে রাখবেন, সেডিশন মানে কি? রাষ্ট্রদ্রোহিতা। সেডিশন আছে কত ধারায়? 124-এ। সেডিশন বলতে কি বোঝায় সেটা হচ্ছে কি, আপনি ডেফিনেশনটা একটু ভালো করে সেখানে পড়বেন, যে আপনার কোনো কথাবার্তা মৌখিক হোক লিখিত হোক, কোনো আকার ভঙ্গি, কোনো প্রকার ভিজিবল রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে কি করলেন, আপনি একটা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানো, তাকে উৎখাত করার যদি চেষ্টা করেন, সেটাই আমাদের রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে। যেমন আমরা বললাম যে গত জুলাই আগস্টে যে হইলো, হাসিনা সরকার যদি থাকতো, যারাই আন্দোলন করছে সবাই 124-এর অধীনে কি হইতো, ম্যাক্সিমাম 124-এর অধীনেই চার্জশিট ভুক্ত হইতো। তাহলে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যে 7 নাম্বারটা আছে, এটা টোটালটা আপনি বাদ দেন, কোনো দরকার নাই। আর্মি নেভি রিলেটেড অপরাধ আমাদের জন্য এমসিকিউর জন্য দরকার নাই, একদম বাদ দিয়ে দিবেন। এরপরে আমরা 8 নাম্বারে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে যে এখান থেকে পাবলিক টাঙ্কুয়ালিটি। তো এখান থেকে মোটামুটি 3টা কনসেপ্ট আছে, 3টাই পড়তে হবে। শাস্তি যদি নাও পড়েন কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট কি কি আছে। 141-এ আনলফুল অ্যাসেম্বলি আছে, অবৈধ সমাবেশ আছে, ওই যে 5 জন ব্যক্তি সর্বনিম্ন প্রয়োজন, এটা মাথায় রাখবেন। আর 5টা কারণে একত্রিত হইতে হবে। 5 বা 5-এর অধিক ব্যক্তি যখন 5টা অভিন্ন লক্ষ্য, ওই যে আমরা কমন অবজেক্ট পাবো যে অভিন্ন 5টা লক্ষ্যে তারা একত্রিত হবে, তখন আমরা বলবো এটা আনলফুল অ্যাসেম্বলি। তো এর শাস্তিটা নর্মালি যদি আপনি এর আগে মুখস্থ করে রাখেন পড়বেন, আর না হলে শাস্তিটা আপনার দরকার নেই। অ্যাটলিস্ট আনলফুল অ্যাসেম্বলি 5 বা 5-এর অধিক ব্যক্তির প্রয়োজন। এরপরে চলে যাবেন রায়োটিং। আছে কত ধারা, এটা পড়বেন 146। রায়োটিং জিনিসটা কি, সেটা হচ্ছে আনলফুল অ্যাসেম্বলির লোকেরা যখন কি করবে, শক্তি প্রয়োগ করবে, অবৈধ ফোর্স প্রয়োগ করবে, সেটা হবে আমাদের রায়োটিং। কয়জন লোক দরকার? 5 অথবা 5-এর অধিক। তবে এর শাস্তিটা একটু আবার গুরুত্বপূর্ণ, এর শাস্তিটা একটু মনে রাখার চেষ্টা করবেন। যদি আপনি কি করেন, রায়োটিং করেন, দাঙ্গা হাঙ্গা করেন, আপনার শাস্তিটা কি হইতে পারে। আর 149-এর মধ্যে এই যে আমাদের কমন অবজেক্ট আছে, এটা থেকে শুধু সেকশন নাম্বারটা মনে রাখবেন যে কমন অবজেক্ট আছে কত ধারায়। এরপরে এফরে শব্দটা মনে রাখবেন, এফরে ইংরেজিটা আসে মাঝে মধ্যে, যে মারামারি আছে কত ধারায়। আর মারামারি শাস্তিটা আপনার মনে না রাখলেও চলবে। তাহলে দেখেন, আনলফুল অ্যাসেম্বলি, রায়োটিং এবং অ্যাফ্রে, 3টা ইংরেজি শব্দ কত ধারায় আছে, বাংলা কি, এই কয়েকটা জিনিস পড়বেন। এরপরে যদি আমরা দেখি সরকারি কর্মকর্তা রিলেটেড অপরাধের চ্যাপ্টারটা টোটালটাই আপনি বাদ দেন, কোনো আমাদের দরকার নাই। নির্বাচন রিলেটেড যে অপরাধটা আছে এখানে শুধু 2টা শব্দ পড়বেন। একটা হচ্ছে যে আমাদের ইলেকটোরাল রাইট, ভোটাধিকার বলতে আমরা কি বুঝি। তো ভোটাধিকার বলতে নর্মালি কমন সেন্স আমরা ভোট দিব এটাই তো বুঝি, কিন্তু আইন বলতেছে না, আপনি ভোট দিবেন আর ভোট থেকে বিরত থাকবেন। ভোট দেওয়া না দেওয়া আপনার অধিকার, প্রার্থী, যে নির্বাচনে প্রার্থী হওয়া না হওয়া আপনার অধিকার। এই দুইটাকে আমরা 4টা জিনিসকে একত্রে বলি যে আপনার ইলেকটোরাল রাইট। আর পানিশমেন্ট ফর ব্রাইবেরির ক্ষেত্রে ওই যে আমরা শুধু মনে রাখবো সেটা হচ্ছে যে যদি আপ্যায়নের মাধ্যমে, যেমন আপনার আশেপাশে কারো যদি বার্থডে হয়, যারা পরিচিত আছে, বন্ধু বান্ধব আছে, রুমমেট আছে, বলেন যে আজকে একটা টিট দে। এই যে টিট শব্দটা আছে, TRETCH, টিট, এটা মানে হচ্ছে যে আপনি আপ্যায়ন করার জন্য, আপনি, সে কিছু আপনার কাছ থেকে খাইতে চাচ্ছে। তো নির্বাচনের মধ্যে বলতেছে যে যে আপ্যায়নের মাধ্যমে নির্বাচনকালীন ঘুষ দেওয়া হয়। কি করা হয়, আপনাকে আশেপাশে নির্বাচনী ক্যাম্পে আপনি দেখবেন যে হোটেলগুলা ফ্রি, চা খান, পরোটা খান, সব ফ্রি। তো এটা হচ্ছে কি, খাওয়া দাওয়ার মাধ্যমে ঘুষ দেওয়া। তো এই অপরাধের শাস্তি হচ্ছে শুধুমাত্র অর্থদণ্ড। কোনো প্রকার টাকা পয়সা, কত টাকা অর্থদণ্ড সেটা উল্লেখ নেই, শুধু যা বলা আছে যে অর্থদণ্ড। তো এই 2টা জিনিস একটু পড়বেন, বাকিগুলো দরকার নেই। এরপরে 172 থেকে 190 পর্যন্ত এইখানে মোটামুটি অনেকগুলা কথা বলা আছে, কিন্তু সবগুলার মধ্যে যদি দেখেন আপনি সিমিলারিটি থাকবে। যে সমন আসলে যদি আপনি না নেন, সমন যদি জারি করতে না দেন, যদি তার দলিল চাইছে অথবা কিছু জানতে চাইছে, তো এগুলো কনফিউজিং। কিন্তু আপনি যদি আগে থেকে প্রতিটা মুখস্থ করে রাখেন, তাইলে আমরা বলবো যে প্রতিটাই মুখস্থ করেন, যদি আগে থেকে আপনার মুখস্থ করা থাকে। আর যদি আগে কোনোদিন না পড়েন, তাহলে 172টা শুধু পড়বেন। সেখানে কি বলা আছে, যদি আপনি কি করেন, সমনটা জারি আপনার প্রতি হবে, এই জন্য আপনি লুকাচ্ছেন যাতে আপনার প্রতি সমন জারি না হয়। তো এটা শাস্তিটা জাস্ট সিম্পলি 6 মাস দেওয়া আছে, তো এটা একটু মনে রাখতে পারেন। আরেকটা কথা যেটা হচ্ছে 173টা, ওইটার সাথেই দেখবেন যে সমন জারিতে যদি আপনি কি করেন, কোনো প্রকার বাধা দেন, কোনো একটা সমন যে কোনো ভাবে জারি হচ্ছে, আপনি সেখানে বাধা বিপত্তি দিচ্ছেন যাতে সমনটা ইস্যু করা না যায়,
এটারও শাস্তি 6 মাসই দেওয়া আছে। তো এই 72 আর 73 একসাথে একটু দেখলে দেখতে পারেন। তাহলে এখান থেকে 172 সমন জারি এড়ানোর জন্য আপনি লুকাচ্ছেন, আর 173-এ আপনি সমন জারিতে বাধা দিচ্ছেন। এই দুটা জিনিস একটু মনে রাখবেন। আর 184 আর 86 দুইটা জিনিস একটা পড়বেন, এখানে দুটার মধ্যেই পাবলিক সার্ভেন্টের কথা বলা আছে। এখানে বলতেছে যে অবস্টাকিং সেল অফ প্রপার্টি অফার ফর সেল পাবলিক, আমরা জানি নিলামের মাধ্যমে দেখবেন যে অনেক সময় অনেক জিনিসপাতি কি হয়, বিক্রি হয়। তো আপনি যদি এই সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল অথরিটিতে যখন নিলাম করতেছে, কোনো জিনিসপাতি বিক্রি করতেছে, আপনি সেখানে বাধা দিচ্ছেন। তো অ্যাটলিস্ট এর কত সেকশনে আছে এটা মনে রাখবেন, শাস্তিটা অতটা গুরুত্বপূর্ণ না। আরেকটা 186টা গুরুত্বপূর্ণ, এইটা শাস্তিটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে পাবলিক সার্ভেন্টকে তার পাবলিক ফাংশন করার ক্ষেত্রে যদি আপনি বাধা দেন, তা সরকারি কর্মকর্তা সরকারি কাজে যদি আপনি বাধা দেন, কি শাস্তি হইতে পারে, এই 186টা একটু দেখার চেষ্টা করবেন। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আরেকটা কথা যেটা হচ্ছে যে 188টা একটু দেখতে পারেন, সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তার যথাযথভাবে জারিকৃত আদেশ যদি অমান্য করেন, যেমন ইনজাংশন জারি করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, আপনারা বলা হয়েছে এখানে প্রবেশ করবেন না, আপনি প্রবেশ করতেছেন, তাহলে আপনি 188তে অপরাধ করছেন। আরেকটা হচ্ছে যদি আপনি সরকারি কর্মকর্তাকে 89 কি করেন, তাকে তাকে ইনজুরি, তাকে ক্ষতির যদি ভয় দেখান। তো এখানে ইনজুরি মানে কি, ওই তিনটাই আমাদের চারটাই চলে আসবে। তার শরীরের ইনজুরি হইতে পারে, তার মনের ইনজুরি হইতে পারে, তার ক্ষতির ইনজুরি হইতে পারে, তার সম্পত্তির ইনজুরি হইতে পারে। তাহলে এই 189টা। তো এই কয়েকটা অবশ্যই মোটামুটি এখানে বেশি না, জাস্ট আমরা তিনটা আর তিনটা 6টা মাত্র দিয়েছি। একটু দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কাজে আসবে। এরপরে যদি আমরা দেখি ফলস এভিডেন্স এবং পাবলিক জাস্টিসের ক্ষেত্রে 199 থেকে 229, তো এটার মধ্যে গুরুত্বপূর্ণ যদি আমরা বলি 194, যে আপনি যদি মিথ্যা সাক্ষ্য দেন, এর কারণে যদি কারো মৃত্যুদণ্ড হয়, আর তার মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয়, আপনারও শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাহলে ফলস মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কখন আপনার মৃত্যুদণ্ড হইতে পারে, অথবা আপনাকে সেকশন নাম্বারটা জিজ্ঞেস করতে পারে যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একজন ব্যক্তির মৃত্যুবরণ করার কারণে আপনার শাস্তির মৃত্যুদণ্ড কত ধারায় দেওয়া আছে। তাহলে 194টা একটু যত্ন করে মুখস্থটা রাখতে হবে আপনাকে। বাকি 91 আর 92 এটাতে মোটামুটি যদি আমরা বলি ভিতরে অনেক কথা বলা আছে, সেগুলাতে না গিয়ে আপনি জাস্ট এতটুকু মনে রাখবেন, 91তে হচ্ছে আপনি মৌখিকভাবে কোনো মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, ফলস এভিডেন্স দিচ্ছেন। আর যখন আপনি কোনো দলিলপত্র কাগজপাতির মাধ্যমে কি করতেছেন, কোনো একটা ফলস এভিডেন্স দিচ্ছেন, সেটাকে আমরা বলবো যে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। তাহলে 91 হচ্ছে মৌখিকভাবে, আর 92 হচ্ছে কাগজপাতি দলিলপত্রের মাধ্যমে। এই বেসিক নলেজটা একটু রাখতে পারেন, ভিতরে অনেক কথা বলা আছে, শেষ সময় এটা সম্ভব না আপনার। তাহলে 194টা অবশ্যই অবশ্যই আপনি একটু দেখে নেবেন। 204, সেটা হচ্ছে যে ডিস্ট্রাকশন অফ ডকুমেন্ট টু প্রিভেন্ট ইটস প্রোডাকশন অফ এভিডেন্স। এটা নর্মালি যেটা হয়, পুলিশ অফিসাররা কি করে, অনেক সময় টাকা পয়সা খেয়ে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তারা ধ্বংস করে দেয়, যাতে আসামি বাঁচতে পারে তার কাছ থেকে টাকা খেয়ে। তো এই জন্য বলতেছে যে কি করা, যদি কোনো প্রকার গুরুত্বপূর্ণ কোনো তথ্য ডকুমেন্ট যেগুলো আদালতে সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হবে, এগুলা যদি কেউ কি করে কোনো প্রকার ভাবে ধ্বংস করে, একটা ক্রাইম হইলো, আপনি দেখলেন যে সেখানে একটা উপাদান পড়ে আছে, আপনি সেটা সরাই ফেলাইলেন, ধ্বংস করলেন, তাহলে আপনিও 204-এর অধীনে কি হবেন, অভিযুক্ত হবেন। তবে শাস্তিটা কি ওইটা মনে রাখার আপনার দরকার নেই, নর্মালি এখান থেকে আপনাকে জিজ্ঞেস করে কত ধারায় আছে, ধারাটাই গুরুত্বপূর্ণ, শাস্তিটা মনে রাখবেন না এখান থেকে। 209, এরপরে যদি আপনি কি করেন, আদালতে ফলস ক্লেইম করেন, আদালতে একটা যদি মিথ্যা দাবি যদি তুলেন, কত ধারায় আপনার শাস্তিটা হয় এটা জিজ্ঞেস করে, 209টা একটু আপনি মনে রাখবেন। আর আমরা 52 এতে আমরা হারবারিং যেটা পড়েছি, হারবারিং এর ক্ষেত্রে তিনটা আমাদের অপরাধের শাস্তি দেওয়া আছে, এখানে আমরা দুইটার কথা শুধু পড়বো। একটা হচ্ছে যদি আপনি কি করেন, এমন অপরাধী ব্যক্তিকে হারবারিং করেন যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বা কারাবাসযুক্ত অপরাধের ক্ষেত্রে হয়েছে, সেটা ক্ষেত্রে 212। আর যদি আপনি কি করেন, কোনো ডাকাত বা রবারার আছে, এদেরকে যদি আপনি কি করেন, পালাইতে সহযোগিতা করেন, তখন কিন্তু 216 ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে বিশেষত 216 এটা আপনি একটু মনে রাখবেন, যে যদি আপনি কোনো ডাকাতকে বা থিপ অফ গ্যাংকে কি করেন, যারা রবারি করে এদেরকে যদি হারবারিং করেন, তাইলে আপনার শাস্তিটা কত ধারায় হবে, 216 এইটা মনে রাখবেন।
তাহলে এখানে এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে 228টা মনে রাখবেন যে যখন কোনো সরকারি কর্মকর্তা কি করবে, কোনো জুডিশিয়াল প্রসিডিং এ বিচারক হিসেবে দায়িত্ব পালন করতেছে, যেমন ধরেন যে এসিল্যান্ড সাহেব যখন নামজারি কার্যক্রম দেখে তখন উনি একজন জুডিশিয়াল অফিসার হন। সাব রেজিস্ট্রার সাহেব যখন একটা দলিল রেজিস্ট্রেশন করেন সেটা তখন একটা জুডিশিয়াল প্রসিডিং এর মধ্যে পড়ে। এখন এইরকম ব্যক্তিদেরকে যদি কি করেন, আপনি হুমকি ধমকি দেন, তার কাজে বাধা সৃষ্টি করেন, তাইলে 228-এর অধীনে আপনার বিরুদ্ধে চার্জশিট গঠিত হবে। এরপরে চলে আসি আমরা আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা কি কয়েন, ধাতব মুদ্রা এবং গভর্নমেন্ট স্টাম্প। 230 থেকে 263 আমরা সেকশন পড়বো মাত্র তিনটা। একটা হচ্ছে বাংলাদেশি যে কয়েন বা ধাতব মুদ্রা জাল করা শাস্তি কত ধারায় আছে, সরকারি স্টাম্প গুলা জাল করা শাস্তি 255-তে, আর 263-এর ইংরেজিতে একটু মনে রাখবেন যে ফিকটিসিয়াস স্টাম্প, মানে স্টাম্প সাদৃশ্য অন্য কোনো বস্তু স্টাম্প হিসাবে বিক্রি করা ব্যবহার করা, এর শাস্তিটা দেখবেন যে 200 টাকা জরিমানার কথা উল্লেখ করা আছে। ওই 200 টাকা একটু মনে রাখবেন, যে যদি কেউ ফিকটিসিয়াস স্টাম্প ব্যবহার করে বিক্রি করে তাহলে তার 200 টাকা পর্যন্ত জরিমানাটা হইতে পারে। ফলে টোটাল জায়গা থেকে এই তিনটা সেকশনই গুরুত্বপূর্ণ, শেষ সময় এই তিনটাই দেখবেন, কনফিডেন্স লেভেলটা ভালো রাখবেন। এরপরে আমাদের ওজন এবং বাটখারা রিলেটেড 264 থেকে 67, টোটাল জিনিসটা বাদ দেন, আপনার এটা দরকার নাই। এরপরে যদি আমরা দেখি পাবলিক হেলথ, পাবলিক নিউসেন্স, সেফটি, এইখান থেকে মোটামুটি চারটার মতো সেকশন আমরা পড়বো, চারটাও না আরো কম। সর্বপ্রথম হচ্ছে পাবলিক নিউসেন্স কত ধারায় আছে, এটা এমসিকিউ হইতে পারে, 268 মনে রাখবেন। এরপরে এর ভিতরে তিনটা উপাদান আছে যে কোন কোন জিনিসগুলোকে আমরা পাবলিক নিউসেন্স বলবো। তো এই 268-র ভিতরের উপাদানটা একটু দেখার চেষ্টা করবেন যে কোন জিনিসটা পাবলিক নিউসেন্সের মধ্যে কি করতে পারে, পড়তে পারে। এরপরে এই যে 271টা কোয়ারেন্টাইন রুল যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনার শাস্তি, এই শাস্তিটা একটু মনে রাখতে পারেন, সিম্পল 6 মাসের একটা শাস্তির কথা বলা আছে। তাহলে 271-এ যেহেতু করোনা ভাইরাসটা আমাদের গেল, যদিও বেশি দিন হয় নাই, এই কোয়ারেন্টাইন রুলস যদি ভঙ্গ করেন তাহলে আপনার শাস্তিটা কতদিন হইতে পারে, 6 মাস পর্যন্ত, এটা একটু মনে রাখবেন। এরপরে যদি আমরা দেখি 290-টা মনে রাখবেন যে এমন পাবলিক নিউসেন্স যেটা কোনো ডেফিনেশনের মধ্যে পড়তেছে না, এইরকম যদি পাবলিক নিউসেন্স হয় তাহলে তার শাস্তিটা হবে 200 টাকা। এই 200 টাকার কথা একটু আপনি মনে রাখার চেষ্টা করবেন। তাহলে টোটালি আমরা পড়লাম কয়, তিনটা সেকশন, 268, 271, 290, এই তিনটাই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের রিলেটিং টু রিলিজিয়াস, ধর্ম রিলেটেড অপরাধের ক্ষেত্রে আপনার একটা সেকশনে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 297। এখানে বলে যে ট্রেসপাসিং অন বেরিয়াল প্লেস এটসেট্রা দিয়ে বাংলাতে বুঝেন যে কবরস্থান, শ্মশানঘাট, অথবা যেখানে কি করা হয় মৃতদেহগুলোকে তার শেষ যাত্রার অবসায়ন করা হয়, ওই জায়গাগুলোতে গিয়ে যদি আপনি কি করেন, এমন কোনো কাজ করেন যার কারণে অপমানিত হয়, ইনসল্ট হয়, কবরের উপরে নানা প্রকার, মানে যেগুলো দ্বারা একজন মানুষ বুঝে যে আপনি সেখানে একটা কি করতেছেন, অপমানজনক ইনসল্ট মূলক কাজ করতেছেন, তাহলে 297 এর অধীনে আপনার অপরাধ। আর একটা কথা বলা আছে সেখানে যে যদি কেউ মৃতদেহের সাথে কি করে, দৈহিক মিলন করে, তাহলে এটা 297-এর অধীনে অপরাধ। আর এই যে মৃতদেহের সাথে দৈহিক মিলন করে, এটাকে আমরা আইনের ভাষায় বলে যে নেক্রোফেলিয়া। তো এই শব্দটা একটু মনে রাখতে পারেন যে নেক্রোফেলিয়া 297-তে অপরাধ। একটা সেকশনই গুরুত্বপূর্ণ, ধর্ম বিষয়ক থেকে 297। এরপরে চলে আসি আমাদের সবার একদম, যেটা বলবো যে মানবদেহ রিলেটেড অপরাধ, হত্যা, নরহত্যা নিয়ে আমরা খুব কনফিউশনে থাকি। তো দেখেন লিখিত পরীক্ষা গুরুত্বপূর্ণ হইলেও এমসিকিউতে কিন্তু ভিতরে ডিটেল আপনাকে চায় না, শুধু সেকশন নাম্বারটা চায় যে কালপেবল হোমোসাইড কোথায় আছে 299, মার্ডার কোথায় আছে 300। এখন আপনি যেটা মনে রাখবেন যে ওই যে 5টা ব্যতিক্রম আছে, যে কোন 5টা ক্ষেত্রে আমাদের মার্ডারটা মার্ডার না হয়ে কালপেবল হোমোসাইড হয়ে যায়, কয়টা ক্ষেত্রে আপনার প্রশ্নটা জানতে পারে, আপনার কাছে চাইতে পারে যে কয়টা অবস্থার কারণে একটা মার্ডার যাবতীয় উপাদান থাকার পরেও মার্ডার হিসাবে হবে না, কালপেবল হোমোসাইডে চলে আসবে। ওই 5টা কারণ অবশ্যই মনে রাখবেন যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন যদি আপনাকে কেউ দেয়, তখন যদি হঠাৎ করে আপনি কি করেন, আপনার কন্ট্রোলিং ক্ষমতা হারিয়ে তাকে যদি মারে ফেলান,
কেউ যদি সেলফ ডিফেন্সের অতিরিক্ত করে, পুলিশ সার্ভেন্ট তার ক্ষমতার অতিরিক্ত গিয়ে যদি করে, আরেক আপনি যদি কি করেন, আরেকটা হচ্ছে হিট অফ দ্য প্যাশনে যদি হত্যা করেন, আরেকটা হচ্ছে 18 বছর। এই পাঁচটা জিনিস একটু মনে রাখবেন। তখন যাবতীয় উপাদান মার্ডারে থাকার পরেও শাস্তিটা কালপেবল হোমোসাইডে চলে যাবে। এখন এই 301 এর পাশে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনি যদি কি করেন, ভুল ব্যক্তিকে মেরে ফেলান, এর জন্য আপনি কোনো প্রকার সুবিধা পাবেন কিনা। কথা হচ্ছে যে না, আপনি রহিমকে মারতে গিয়ে যদি করিমকে মারেন, রহিমকে মারলে যে শাস্তি পাইতেন, করিমকে মারার কারণে একই শাস্তি পাবেন। ওই কথাটাই বলে যে 301। তাহলে আমরা এই 299, 300, 301 এই তিনোটা সেকশনই গুরুত্বপূর্ণ। সেকশন নাম্বারটা শুধু আপনি করবেন, 299, 300, 301। তবে এই 299-এর মধ্যে এমসিকিউর জন্য ওই যে আপনার তিনটা ব্যাখ্যা বা উদাহরণ বলি দেওয়া আছে, ওইগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আপনাকে এমসিকিউর অপশন দিতে পারে যে আপনি এই এক্সকিউজ আসামি নিতে পারবে না যে সে আগে থেকে অসুস্থ ছিল, আমি জাস্ট তার একটু টোকা দিছি, মারা গেছে, আমার তো দোষ নাই। এটা দ্বারা হবে না, আপনি টোকাটা দিলেন কেন। আর একটা কথা হচ্ছে যে তারা যথাসময়ে চিকিৎসা করলে বাঁচতো, এই অজুহাত আসামি নিতে পারবে না। চিকিৎসা করাক না করাক তার ব্যাপার, আপনি তারা আঘাত করলেন কেন। আর একটা হচ্ছে যে মায়ের গর্ভে যে সন্তান নষ্ট করা, এটা কালপেবল হোমোসাইডে আসবে না। মায়ের গর্ভে সন্তান নষ্ট করা মিসক্যারেজের পৃথক পৃথক ধারায় অপরাধ হয়। তাহলে মায়ের গর্ভে যে সন্তান নষ্ট করা, মিসক্যারেজ করা, যেভাবেই হোক, ওইটা কালপেবল হোমোসাইড বা মার্ডারের মধ্যে আসবে না, ওইটার জন্য পৃথক সেকশন আছে। এই তিনটা উদাহরণ একটু করবেন 299-তে। যে ব্যক্তি আগে থেকে অসুস্থ, এই অজুহাত নেওয়া যাবে না। ব্যক্তিকে যথাসময়ে চিকিৎসা করানো হয় নাই, এই অজুহাত নেওয়া যাবে না। আর মায়ের গর্ভে সন্তান নষ্টটা কালপেবল হোমোসাইডের মধ্যে আসবে না। আর আমরা কালপেবল হোমোসাইডের ক্ষেত্রে তিনটা জিনিস লাগে, উপাদান তিনটা একটু মনে রাখবেন। একটা হচ্ছে আপনার ইন্টেনশন থাকবে, একটা হচ্ছে বডিলি ইনজুরি করবেন, আর একটা হচ্ছে আপনার নলেজ থাকবে। তবে তিনোটাতেই কি হইতে পারে, যে মারা যাইতেও পারে, নাও যাইতে পারে। কিন্তু এই জিনিসগুলাই যখন মার্ডারে আমরা পড়ি, চারটা উপাদান পাই, তখন ওইটা কি থাকে, আমরা গতকালকের ক্লাসে বলেছি, তীব্রতাটা বেশি থাকে। আপনার ইন্টেনশন যে ব্যক্তিরে মারবেনই মারবেন, তার মানে আপনার একটা কাজ করার প্রতি যে ইন্টেনশনটা, যেমন বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতেই হবে হবে, দুনিয়া বাইরে যাক কি হবে হোক, আর কোনো কাজ নাই, শুধু পরীক্ষায় পাশ করব, এইরকম আপনার ইন্টেনশন। এই ইন্টেনশনে যদি এখন কেউ মারা যাচ্ছে, হত্যা হবে। আর পরীক্ষা পাশ করতেও পারি, নাও করতে পারি, করলে ভালো, না হইলে না আগামীবার দিব, তাহলে ওইটা হবে আমার কালপেবল হোমোসাইড। 2 নম্বরে বলতেছে যে বডিলি ইনজুরির ক্ষেত্রে আমাদের, আপনি যদি নির্দিষ্ট ব্যক্তিকে, করিম সাহেব আপনার আত্মীয় হয়, আপনি জানেন তার গত সপ্তাহে একটা অপারেশন হয়েছে, আপনি যাইয়া তার ওই অপারেশনের জায়গার মধ্যে বডিলি একটা ইনজুরি করলেন, তাতে ব্যক্তি মারা গেল। আপনার এইটা তখন কি, আপনি বলতে পারবেন না যে এই একটা ঘুষিতে সে মারা যাবে, এটা তো হইতে পারে না। তার মানে ঠিক আছে, কালপেবল হোমোসাইড। কিন্তু 2 নম্বর বলতেছে যে না, আপনি তো করিম সাহেবকে চিনেন, তার অপারেশন হয়েছে সেটাও জানেন, কোথায় হয়েছে সেটাও জানেন, আপনি ইচ্ছাকৃত ভাবেই সেখানে মারছেন, তার মানে এটা মার্ডার। আরেকটা বলতেছে যে বডিলি আঘাত সাধারণ অর্ডিনারি কোর্সেই এমন যে ব্যক্তি মারা যাবেই। আপনি ছুরি দিয়ে তার মাথাটাই কেটে ফেললেন, তো এটা মারা যাবেই, এটা তো বলার কিছুই নেই। 4 নম্বরে বলতেছে যে আপনার নলেজটা এমন নলেজ, অল প্রবাবিলিটি, যে ব্যক্তি মারা যাবেই যাবে। যেমন আমরা উদাহরণ দিলাম, ছাদের উপর থেকে আপনি 10 কেজির একটা যদি পাথর যদি একজন মাথার উপরে ফালান, ব্যক্তি মারা যাবেই যাবে, অল প্রবাবিলিটি। কিন্তু তার উপর একটা যদি কি মোবাইল ফালান, মারা যাইতেও পারে, নাও যাইতে পারে। তো মোবাইল দিয়ে মারা গেলে তখন আমরা বলি যে কালপেবল হোমোসাইড। আর এত বড় পাথর দিয়ে যখন আপনি মারলেন, যদিও আপনার ইন্টেনশন নাই ব্যক্তিকে মারার, আপনি পথচারীকে আপনি চিনেন না, আপনি বলতে পারবেন না যে আমি তো তারে চিনি না, আমার তো কোনো ইন্টেনশন নাই। আপনি তো এতটুকু নলেজ আছে, এই বড় পাথরটা নিচে পড়লে ব্যক্তি মারা যাবে, তো আপনি মার্ডারের কি অভিযোগে অভিযুক্ত হবেন। তাহলে এই 299, 300 এই কয়েকটা জিনিসই গুরুত্বপূর্ণ, আর কিন্তু বেশি নাই এখানে। অযথা আর ওই যত কিছু আছে এইটা সেইটা এগুলো মাথায় নিয়ে এমসিকিউর জন্য টেনশন নিয়ে লাভ নাই। তাহলে এমসিকিউর জন্য শুধু সেকশন নাম্বারটা পড়বেন, কালপেবল হোমোসাইড 299, মার্ডার 300, আর ভুল ব্যক্তিকে যদি মার্ডার করেন 301, সহজ কথা। এখন এদের শাস্তিটা আবার গুরুত্বপূর্ণ। শাস্তিটার ক্ষেত্রে 302 আমাদের মার্ডারের শাস্তি, এটা অবশ্যই মনে রাখতেই হবে। আর 301টা হচ্ছে বাধ্যতামূলক। তো এইটাই মাঝে মধ্যে চিন্তা জিজ্ঞাসা করে যে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড কোন ধারায় দেওয়া আছে। এটা হচ্ছে যাবজ্জীবন, অলরেডি বেটা যাবজ্জীবন সাজাযুক্ত অপরাধে জেল খাটতেছে, আবার যদি আরেকজনের হত্যা করে, তো তারে আপনি করবেনটা কি। আরেকবার যাবজ্জীবন দিয়া তো লাভ নাই, ওই জন্য বলতেছে তার বাধ্যতামূলক কি, ম্যান্ডাটরি, তার বাধ্যতামূলক ভাবে তাকে আমরা মৃত্যুদণ্ড দিব 303।
এই জন্য এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 303টা। এরপরে 304-এর 304-এর বি চাই, যদি পূর্বে পড়ে থাকেন দেখবেন, যদি না পড়ে থাকেন অতটা দেখার দরকার নাই। এইটার মধ্যে দুইটা কথা বলে, তারপরে একটু দেখতে পারেন। সেটা হচ্ছে নেগলিজেন্সের কারণে যদি ব্যক্তি মারা যায় রাশ কাজের জন্য অথবা নেগলিজেন্স কাজের জন্য, তাহলে 5 বছর পর্যন্ত সাজা হইতে পারে। যেমন ডাক্তারের নেগলিজেন্সির কারণে যদি রোগী মারা যায়, তাহলে তার 5 বছরের সাজা হইতে পারে। আর রাস্তাঘাটে আপনি ড্রাইভিং করে যদি কি করেন, কোনো ব্যক্তিকে যদি মেরে ফেলান, সেক্ষেত্রে আপনার 2 বছর পর্যন্ত শাস্তি হইতে পারে। এটা পূর্বে অনেক ছিল, এটাকে অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে। তার মানে আপনি রাস্তা দিয়ে যদি কি করেন, স্পিডের বাইরে গাড়ি চালান, আপনার গাড়ির লাইসেন্স নাই, আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির নিচে একজনকে মারে ফেলছেন, তখন এক্সকিউজ পাবেন না। এক্সকিউজ তারাই পাবে যারা স্পিড লিমিট ঠিক রাখে গাড়ি চালাচ্ছে, নিজ লাইনে গাড়ি চালাচ্ছে, তার ড্রাইভিং লাইসেন্স আছে, তারপরও ব্যক্তি আসে সামনে মারা গেছে, তাহলে তার কোনো কিন্তু কি নেই, সে যতটা সম্ভব অ্যাভয়েড করবে, তারপরও মারা গেলে সে অপরাধী না। এরপরে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে 304 কালপেবল হোমোসাইডের শাস্তিটা কি, এইটা একটু জাস্ট দেখতে পারেন বা মনে রাখতে পারেন। আর 5 নম্বরে হচ্ছে, যদি আপনি কি করেন, কোনো ব্যক্তিকে আত্মহত্যা করতে যদি আপনি অপসহায়তা করেন, তাহলে এইখানে 5 ধরনের ব্যক্তির কথা বলা আছে। এই যে 305 মনে রাখবেন, 305 5 ধরনের ব্যক্তির কথা বলা আছে। এই 5 ধরনের ব্যক্তির নামটা একটু মনে রাখবেন, কারণ এই ধারার অপরাধের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, জাস্ট আপনি অপসহায়তা করার জন্য। ওটার মধ্যে আমাদের এই যে 18 বছরের কম বয়স্ক যে কোনো ব্যক্তি আছে, এটার মধ্যে আমাদের ইনসেন দেওয়া আছে, তামাদি ইউনিট 6 দ্বারা, যেটা আমরা জানি। এটার মধ্যে ইডিয়েটটা দেওয়া আছে। এরকম 5টা জিনিস দেওয়া আছে। আপনি ওই 5টা শব্দ একটু মনে রাখার চেষ্টা করবেন, যে এদেরকে যদি আপনি প্ররোচিত করেন আত্মহত্যার জন্য, আপনার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। আর ইন জেনারেল এর বাইরে অন্য কাউকে যদি আপনি কি করেন, 306 বলতেছে আত্মহত্যার জন্য যদি অপসহায়তা করেন, তাহলে সাধারণ শাস্তি, অতটা কঠিন কিছুই না। এরপরে 307, 8 এবং 9, এই তিনোটাই হচ্ছে অপরাধ করার চেষ্টা, মানে আপনি অপরাধটা করতে চাইছেন কিন্তু অপরাধটা সংগঠিত হয় নাই। এই প্রথমটা 307-এর মধ্যে দুইটা জিনিস দেওয়া আছে। এখানে বলতেছে অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প বাই লাইফ কনভিকশন, অর্থাৎ ব্যক্তি পূর্ব থেকেই জেলে আছে, আর একবার যদি মার্ডার করে তাইলে তার 303-এ মৃত্যুদণ্ড। এখন সে মার্ডার করতে গেছে কিন্তু মার্ডারটা সংগঠিত করতে পারে নাই, মানে অ্যাটেম্পটা করছে। তো এইরকম ক্ষেত্রে তার শাস্তিটা কিন্তু একটু কম। কিন্তু যদি ওই অ্যাটেম্পটা করতে গিয়ে ব্যক্তির আঘাত পায়, হার্ট হয়, অর্থাৎ তারে গুলি করছিল মাথার মধ্যে, জাস্ট হাতের মধ্যে লাগে চলে গেছে, তখন কি হবে? তো তখন বলতেছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাইতে পারে, তবে বাধ্যতামূলক না। তাহলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যদি মার্ডার ঘটায়, তাহলে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড। আর যদি মার্ডারের চেষ্টা করে, আর যদি ব্যক্তি কি হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তার মৃত্যুদণ্ড দেওয়া যাইতে পারে, চাইলে বিচারক দিতে পারেন। এইটা একটু মনে রাখবেন। এরপরে কালপেবল হোমোসাইডের চেষ্টার শাস্তিটা অতটা গুরুত্বপূর্ণ না, শুধু সেকশন নাম্বারটা মনে রাখবেন। আর অ্যাটেম্প টু কমিট সুইসাইড 309, কেউ যদি আত্মহত্যা করার চেষ্টা করে তাহলে তার শাস্তি। এই কয়টা অবশ্যই পড়তে হবে, বাদ দেওয়ার সুযোগ নাই, প্রশ্ন আসলে এখান থেকেই আসবে। আরেকটা জিনিস হচ্ছে যে মিসক্যারেজের ক্ষেত্রে 3টা সেকশন একটা ত্রিভুজ আকারে পড়ে নিবেন, অতটা গুরুত্বপূর্ণ না। 312-তে বলে যে মিসক্যারেজের সাধারণ অপরাধ জিনিসটা, আর 313-তে যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে ওই মহিলার অনুমতি ছাড়া যদি মিসক্যারেজ করেন, শাস্তিটা একটু বাড়ে, 10 বছরও হয়ে যায়। আর যদি মিসক্যারেজ করাইতে গিয়ে ওই মহিলা যদি মারা যায়, তাহলে ওই শাস্তিটা আরো বাড়ে। এই কনসেপ্টটা মনে রাখতে পারেন, যে 312-তে সাধারণ মিসক্যারেজ, যেখানে মহিলারও সম্মতি আছে, স্বামী স্ত্রী দুইজনের সম্মতি আছে, তারপর আইনগত ভাবে বলতেছে যে গর্ভপাত একটা অপরাধ, সাধারণ একটা শাস্তি হইল। কিন্তু 312-তে বলতেছে যে আপনার স্ত্রীর অনুমতি নাই, স্ত্রী চাচ্ছে না, আপনি জোর করে অ্যাবর্শন করাচ্ছেন, তাহলে আপনার শাস্তিটা আরো বাড়বে। আর এই কাজটা করাইতে গিয়ে এমন যদি মহিলাটা মারা যায়, তখন কিন্তু আপনার শাস্তিটা আরো বাড়বে। এখন শাস্তিটা যদি আপনি পূর্ব থেকে পড়ে থাকেন আর শাস্তিগুলো যদি আপনার মনে থাকে, তবেই পড়বেন, না হলে দরকার নাই, এটা বাদ দিবেন। তবে ওইখানে যেটা হয়, যে একটা ইংরেজি শব্দ ব্যবহার করা হয়, ওই ইংরেজি শব্দটা যে কুইক আনবোর্ন একটা শব্দ ব্যবহার করা হয়, মানে হচ্ছে যে নর্মালি 16 সপ্তাহ গর্ভবতী যারা মহিলা আছেন,
গর্ভের 15 সপ্তাহ পরই বাচ্চা কি হয়, বাচ্চার মধ্যে যদি বলি আমরা, যেটা ইসলামিক ভাবে বলি যে রুহটা প্রবেশ করে, অর্থাৎ একটা জীবন্ত মানুষ যে জীবিত, রুহটা প্রবেশ করে। তো ওই ফিটাসটা নড়াচড়া করে। তো ওই জন্য যখনই 15 সপ্তাহ হয় তখন ওই ফিটাসটাকে বলে যে কুইক আনবোর্ন। তো এইটার ক্ষেত্রে এই শব্দটা অনেক ক্ষেত্রে দিয়ে দেয় যে কুইক আনবোর্নকে যদি কি করা হয়, মিসক্যারেজ করা হয়, তাহলে তার শাস্তিটা কি হবে। ওই জিনিসটা দেওয়া আছে, ওইটা একটু জাস্ট দেখবেন, যেটা 300 আমাদের 12, 13 ও 13তেই দেওয়া আছে আমাদের। তাহলে এই তিনটা সেকশন পড়বেন একসাথে, 12, 13, 14। আর দরকার নাই। এরপরে আমরা চলে যাই আঘাত এবং গুরুতর আঘাত। আঘাতের তিনটা উপাদান আছে, অবশ্যই পড়ে নিবেন, এটা মুখস্থ রাখতেই হবে। একটা হচ্ছে যে আপনার বডিলি পেইন হবে, শরীরে ব্যথা পাবেন। আরেকটা আপনার যে কোনো রোগ বা ডিজিজ হবে। আরেকটা হচ্ছে আপনার কোনো অক্ষমতা হবে, ইনফার্মিটি হবে, অর্থাৎ আপনি একটা যে কোনো একটা কাজ করতে পারতেছেন না। তাহলে আঘাত আমরা তখনই বলবো যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে এমন কিছু করলো যার কারণে কি হইলো, তার বডিলি পেইন হইলো, অথবা তার একটা অসুখ হইলো, অথবা সে কি করলো, অক্ষমতায় ভুগতেছে। এখন এই আঘাতটা যদি 8টা বিশেষ প্রকারে হয় তখন আমরা বলি যে কি গ্রিভিয়াস হার্ট হইল, গুরুতর আঘাত হইল। যেমন সেখানে আমাদের ইমাস্কুলেশন আছে, যে পুরুষত্বহীন করা, আপনার যে কোনো এক চোখ চিরতরে দৃষ্টিশক্তি হারানো, এই জিনিসটা দেওয়া আছে। এটা ছাড়া আপনার শ্রবণ শক্তি যদি কি করা হয়, একদম চিরতরে নষ্ট হয়ে যায়। এটা ছাড়া আমাদের যে অস্থিগুলা আছে, বোন এবং অস্থিগুলা যদি কেউ ধ্বংস করে, অকার্যকর হয়ে যায়। অথবা এর পরে যদি আমরা দেখি, আপনার যদি এমন কোনো আঘাত হয় যার কারণে 20 দিন, এইটা মনে রাখবেন যে দিন সংখ্যাটা, 20 দিন আপনি স্বাভাবিক কর্মকাণ্ড করতে না পারেন, তখন ওই আঘাতটাকে আমরা বলবো যে গুরুতর আঘাত। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে 320-এর মধ্যে যে 8 প্রকার জিনিস আছে এটা অবশ্যই মুখস্থ রাখবেন। আর 319-এ হচ্ছে আমাদের 3 প্রকারের উপাদান। এখন এর শাস্তিটা মনে রাখবেন কিনা, কথা হচ্ছে দেখেন যে শাস্তি আমরা বারবারই বলি, শাস্তিটা মনে থাকবে না। আর ম্যাক্সিমাম পুরা পেনাল কোডের মধ্যে 2টা বা 3টার বেশি শাস্তি তারা চায় না। অতএব শাস্তি মনে রাখতে যায় গুরুত্বপূর্ণ অন্যগুলা বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। এরপরে 326-এর এটা মনে রাখবেন যে এইটা পরবর্তীতে যুক্ত করা হয়েছে, যার শাস্তি মৃত্যুদণ্ড। মূল কথাটা হচ্ছে কেউ যদি কি করে, দুই চোখ যদি কি করে নষ্ট করে দেয়, তুলে ফেলে, যে কোনো ভাবে হইতে পারে, অথবা যদি আপনার চোখে মুখে যদি এসিড মেরে দেয়। নর্মালি এই সেকশনটা যুক্ত করা হয়েছে এসিড সন্ত্রাসের বিরুদ্ধে। তাহলে 326-এর এটা মনে রাখবেন, যদি এসিড মেরে মুখমণ্ডল অথবা চোখ তুলে ফেলে, তাহলে আমরা এই যে ক্রোহেসিভ একটা শব্দ ব্যবহার করা হয়েছে। ক্রোহেসিভ মানে হচ্ছে এসিড জাতীয় বস্তু, ক্রোহেসিভ সাবস্টেন্স। তাহলে 326-এর এতে আপনি মনে রাখবেন, যদি দুই চোখ নষ্ট করে দেন, অথবা চোখগুলা তুলে ফেলে, অথবা আপনার ফেস অর্থাৎ মুখমণ্ডলে দেখবেন যে সব সময় কারোর সাথে কোনো মহিলার সাথে ঝগড়াবাতি হইলে এসিড মেরে দেয়, তো তার শাস্তিটাই 326-এর মৃত্যুদণ্ড দেওয়া আছে, এইটা একটু মনে রাখবেন। এরপরে আমাদের রংফুল রেজিস্ট্রেন্ট মানে অবৈধ বাধা। আপনি সরল পথে যাচ্ছেন, ওই ব্যক্তি বলতেছে যে এই পথে যাইতে পারবেন না, অন্য দিকে যান, কিন্তু আপনি যে কোনো দিকে যাওয়ার আপনার আইনগত অধিকার আছে, আপনার অধিকার আছে, কেউ যাইতে দিচ্ছে না, তখন হচ্ছে রংফুল রেজিস্ট্রেন্ট। আর রংফুল কনফাইনমেন্ট হচ্ছে আপনারা কোনো দিকেই যাইতে দিচ্ছে না, আপনাকে একদম একটা ঘরের মধ্যে হোক বা কোনো জায়গায় হোক আপনারা আবদ্ধ করে রাখছে, সেটা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। তো এদের শাস্তিটা আপনার মনে না রাখলেও চলবে, শুধু সেকশন নাম্বারটা মনে রাখবেন, 339 এবং 340। এরপরে ক্রিমিনাল ফোর্স আছে কত ধারায়, 350 এবং 351 হচ্ছে অ্যাসল্ট। এখন এই ক্রিমিনাল ফোর্স আপনি কিভাবে বুঝবেন? এই ক্রিমিনাল ফোর্স বুঝতে গেলে আগে বুঝতে হয় যে বল জিনিসটা কি। 349 বুঝতে হয় যে কোনো বস্তুকে গতি দেওয়া, গতিরোধ করা, গতির পরিবর্তন করা। আপনি যাচ্ছিলেন ঢাকার দিকে, আমি আপনাকে গতিরোধ করে বললাম রাজশাহীর দিকে যান। আপনি হয়তো ঢাকার দিকে যাচ্ছেন, আমি বগুড়ায় যেয়ে বললাম যে আর ওই দিকে যাইতে পারবেন না, ঠিক আছে। তো এর মানেটা হচ্ছে যে কি, আমি আপনার ক্ষতি করার জন্য, অথবা আপনাকে ভয় দেখানোর জন্য, আপনাকে বিরক্ত বোধ করার জন্য, আপনার কোনো একটা ইনজুরি করার জন্য যদি কি করি, আপনাকে কোনো গতি দেই, আপনার গতি রোধ করি অথবা গতির পরিবর্তন করি, তখন আমরা বলি যে ক্রিমিনাল ফোর্স দিলাম আমি। আর এই অ্যাসল্ট জিনিসটা একটু বোঝার যে জিনিসটা, সেটা হচ্ছে যে অ্যাসল্টে ফিজিক্যাল হয় না। অ্যাসল্টটা হচ্ছে যে আপনি কি করলেন, অ্যাসল্ট মানে হচ্ছে আক্রমণ। কখন আমরা বলবো যে আপনি আক্রমণ করলেন?
এটার মূল জিনিসটা হচ্ছে যে আপনি এমন কোনো জেস্টার করবেন, এমন কোনো অঙ্গভঙ্গি করলেন যার কারণে অপর ব্যক্তির মনে হইল যে আপনি তারে আক্রমণ করবেন, তার উপর ক্রিমিনাল ফোর্স দিবেন। মানে তারে হয় ধাক্কা দিবেন, অথবা সে চলমান আছে আপনি তারে আটকাবেন, অথবা তার গতির পরিবর্তন করে দিবেন। এইরকম যদি তার কাছে কি হয়, অ্যাপ্রিহেনশন আছে, তার কাছে যদি এইরকম মনে হয়, তখন বলবো যে আপনি অ্যাসল্ট করলেন। তবে একটা কথা মনে রাখবেন, শুধু কথাবার্তার মাধ্যমে অ্যাসল্ট হয় না। কেমন? যেমন আমি বললাম যে একটা থাপ্পড় দিব, এই কথাটা দ্বারা আমি আপনার প্রতি কোনো কি করি নাই, কোনো প্রকার অ্যাসল্ট করি নাই, আপনি মামলা করলে টিকবে না। কিন্তু যখন আমি এই যে আবার সাথে হাতটাও উঠাইলাম যে একটা থাপ্পড় দিব, এখনো কিন্তু দেই নাই, এই যে অঙ্গভঙ্গি করলাম, এইটা যখন করব তখনই অ্যাসল্ট হবে। এটা হচ্ছে মূল জিনিস, যে অ্যাসল্টের ক্ষেত্রে আমরা ব্যক্তিকে কি করাই, ব্যক্তিকে এই ব্যক্তি এই ভয়টা পায় যে এখন তার উপর একটা অবৈধভাবে কেউ কি করবে, গতি দিবে, যেটা ক্রিমিনাল ফোর্স দিবে। এখন হইতে পারে আপনি তারে থাপ্পড় মারতে পারেন, যদি থাপ্পড় মারেন তখন তো অন্য অপরাধ হয়ে যাবে, কিন্তু আপনি জেস্টার দেখাইলেন, এই পর্যন্ত হচ্ছে অ্যাসল্ট। তাহলে অ্যাসল্টটা হচ্ছে কি, আপনি ব্যক্তির স্পর্শ করেন নাই, জাস্ট অঙ্গভঙ্গি করছেন, অথবা ওই ব্যক্তির অ্যাপ্রিহেনশন হয়েছে যে তারে আপনি অবৈধভাবে এখন মারবেন। এটা হচ্ছে আমাদের অ্যাসল্ট সেকশন নাম্বারটা, মনে রাখবেন 351। এখন এই কাজটা যখন একটা মহিলার বিরুদ্ধে করবেন, নর্মালি বাংলাদেশের প্রচলিত পেনাল কোডে মহিলাদের অনেক জায়গায় এক্সাম্পশন দেওয়া আছে। তো এই জন্য বলতেছে, যখন আপনি এই ক্রিমিনাল ফোর্সটা অথবা অ্যাসল্টটা একটা মহিলার বিরুদ্ধে করতেছেন তার শালীনতা নষ্ট করার জন্য, মডেস্টি নষ্ট করার জন্য, তখন কি শাস্তি হবে, এইটা বারবারই একটু আসে। তো এই জন্য 354 শাস্তিটা একটু যদি সম্ভব হয় মনে রাখার চেষ্টা করবেন। আর না হলে এতটুকু মনে রাখবেন যে মহিলার শ্লীলতা হানি করার জন্য অ্যাসল্ট বা ক্রিমিনাল ফোর্স আছে 354-তে। তবে শাস্তিটা যদি মনে রাখতে পারেন ভালো, এইটা মাঝে মধ্যে পরীক্ষা আসতে পারে, এটা একটু মনে রাখবেন। এরপরে চলে আসি আমরা কিডন্যাপিং এবং অ্যাবডাকশন। তো 359 যখন আপনি পড়বেন, বলে যে কিডন্যাপিং নিজে কিছু না, কোনো সংজ্ঞা কিন্তু দেয় না, বলে যে কিডন্যাপিং দুই প্রকার হইতে পারে। 360-এ বাংলাদেশ থেকে কিডন্যাপিং, আর 361-তে কি, বৈধ যে লফুল গার্ডিয়ান থেকে কিডন্যাপিং। তাহলে আমরা কিডন্যাপিং কয় প্রকার, এটা এমসিকিউতে আসে। 359, বাংলাদেশ থেকে কিডন্যাপিং মানেটা কি, মানে হচ্ছে ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে যদি আপনি তাকে বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে নিয়ে যান, তার মানে আপনি কি করলেন, কিডন্যাপ করলেন। অথবা আইনগত অভিভাবকের অনুমতি ছাড়া তাকে যদি সীমানার বাইরে নিয়ে যান, তাহলে আপনি কিডন্যাপ করলেন। আর এই যে লফুল গার্ডিয়ানের ক্ষেত্রে একটা বয়স দেওয়া আছে, এইটা একটু মনে রাখতে হয়, যে ছেলেদের ক্ষেত্রে 14 বছর, মেয়েদের ক্ষেত্রে 16 বছর। 14 বছরের কম, 16 বছরের কম ছেলে অথবা মেয়েকে যদি অভিভাবকের অনুমতি ছাড়া আপনি কি করেন, অন্য জায়গায় নিয়ে যান, তাহলে আমরা বলবো যে আপনি কি করলেন, কিডন্যাপ করলেন। এখন এই কিডন্যাপিং এর বাংলাটা নিয়ে কনফিউশন আছে, যেটা আমরা বলি যে মানুষও আপনি হরণ করলেন। তো এই জন্য বাংলাটা পরীক্ষার মধ্যে তারা দেয় না, তারা ইংরেজি কিডন্যাপ শব্দটাই দেয়। তো এই জন্য আপনি কনফিউশনে না আগে 359 কিডন্যাপিং দুই প্রকার এটাই পড়বেন। আর এই যে অ্যাবডাকশন জিনিসটা, এইটার মূল যদি আমরা প্রপার বাংলা করি, সেটা হচ্ছে জোর করে তুলে নেওয়া, অপহরণ যেটাকে আমরা বলি, সেটা হওয়ার কথা। এইখানে বলতেছে যে এইখানে কি থাকবে, একটা ফোর্স থাকবে, বল প্রয়োগ করবেন, অথবা আপনি প্রতারণা পূর্বক ভাবে কাউকে কোথাও নিয়ে যাবেন, কোনো ভৌগোলিক সীমারেখা নাই। একটা হচ্ছে তাকে বল প্রয়োগ করবেন, অথবা তাকে কি করবেন, বিভিন্ন প্রকার ভাবে প্রলুব্ধ করবেন, তাকে ডিসিটফুল ভাবে নিয়ে যাবেন। এটাতে কোনো বয়স সীমা কোনো কিছুই দেওয়া নাই, নারী পুরুষ কিছুই দেওয়া নাই। তাহলে আমাদের কিডন্যাপিং এ ছিল ছেলের বয়স মেয়ের বয়স ছিল, কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে আপনি বলপূর্বক নিয়ে যাচ্ছেন, অথবা তাকে কি করতেছেন, তাকে কোনো প্রতারণার ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছেন, প্রলুব্ধ করে নিয়ে যাচ্ছেন। তো এরকম যখন নিয়ে যাবেন, তখন আমরা বলবো যে আপনি করলেন অ্যাবডাকশন। এই ডেফিনেশন গুলাই গুরুত্বপূর্ণ। তাহলে 359 কিডন্যাপিং, 360 বাংলাদেশ থেকে কিডন্যাপিং, 361 অভিভাবক থেকে কিডন্যাপিং। বয়সটা গুরুত্বপূর্ণ, বয়সটা হচ্ছে 14 ছেলের জন্য, 16 হচ্ছে মেয়ের জন্য। এইটা পরীক্ষায় দিয়ে দেয় যে বয়সটা কত। আর অ্যাবডাকশনের ক্ষেত্রে থাকবে বল প্রয়োগ, অথবা থাকবে এক ধরনের আপনার প্রলুব্ধকরণ জিনিস। এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হবে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 364-এ, যেটা শাস্তি ও মৃত্যুদণ্ড।
তাহলে 364 এটা আমরা কেন পড়বো? এখানে বলতেছে যে 10 বছরের কম একটা বয়স সীমা দেওয়া আছে। 10 বছরের কম বয়স্ক শিশুদের যখন আপনি কি করবেন, আপনি কিডন্যাপ করেন আর আপনি কি করেন, অ্যাবডাকশনে যান, যেটাই করেন আপনার শাস্তি মৃত্যুদণ্ড। তো উদ্দেশ্য আপনার ভিন্ন হইতে পারে, যে এদেরকে কি করা, বিক্রি করে দেওয়া, মারা, এদেরকে অনৈতিক কাজের জন্য দেওয়া। তো এই জন্য যদি হয় তাহলে 364 এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই আরেকটা ধারা পাইলাম যার শাস্তি আমাদের মৃত্যুদণ্ড, এটা আমরা একটু পড়বো, আর 10 বছরের কম এই জিনিসটা মনে রাখবো। 375 ধর্ষণ রিলেটেড এর ক্ষেত্রে নর্মালি ওই যে 5টা উপাদান যেটা দেওয়া আছে, যে কখন মহিলার সাথে দৈহিক মিলন করলে সেটা ধর্ষণ হিসাবে পরিগণিত হবে। তো এরকম ক্ষেত্রে যে তার ইচ্ছার বিরুদ্ধে, তার সম্মতি ছাড়া, দুইটা তো আপনি পাইলেন, একটা তার ইচ্ছার বিরুদ্ধে আর একটা হচ্ছে সম্মতি ছাড়া। 3 নম্বর বলতেছে সম্মতি তো আছে, কিন্তু সম্মতিটা আদায় করছেন তাকে ভয় দেখিয়ে, তাকে তার জীবন নাশের ভয় দেখিয়ে কি করছেন, তার কাছ থেকে আপনি সম্মতি আদায় করছেন। আর 4 নম্বর বলতেছে যে মহিলা ভাবছে যে আপনি তার স্বামী, ওই জন্য সহবাস করতে দিচ্ছে, কিন্তু আপনি জানেন যে আপনি তার স্বামী না। এটা নানা কারণ হইতে পারে। এটা যেমন ধরেন যে ভুয়া বিবাহ হইতে পারে, অর্থাৎ আপনি কি করলেন, প্রতারণামূলক ভাবে বিবাহ অনুষ্ঠান না করে তারে দেখাইলেন যে বিবাহ হয়েছে, আপনি বৈধ স্বামী। এখন মহিলা তো ভাবছে স্বামী, কিন্তু আপনি তো জানেন যে বিয়েটা হয়নি, তারপরে দৈহিক মিলন যদি করেন তাহলে আপনি অপরাধী হবেন। আর 5 নম্বরে বলে যে আসলে সম্মতি থাক বা না থাক, সম্মতি কোনো বিষয় না, 16 বছরের কম হইলে সেটা কি হবে, দর্শন হিসাবে পরিগণিত হবে। তাহলে এই 5টা উপাদান পড়বেন। তার মধ্যে আবার ব্যতিক্রম দিয়ে বলতেছে, যদি স্বামী স্ত্রী হয়, অনেক আগে কম বয়স্ক বিয়ে হইতো, অবিবাহক্রমে এদের বিয়ে দিতে পারে। তো এই জন্য বলতেছে যে যদি নিজ স্ত্রী হয়, আর সেক্ষেত্রে 14 বছরের একটা সময় ইয়া দেওয়া আছে, যে 14 বছরের যদি কম না হয়, মানে 14 বছর হইলে সেখানে কি হবে না, ধর্ষণ হবে না। আবার সেখানে আরো বলতেছে যদি 13 বছরের কম হয়, 13 বছরের কম নিজ স্ত্রী হইলে তাহলে সেটা ধর্ষণ বলে পরিগণিত হবে। মানে 13 বছরের কম বয়স্ক উম, মেয়ে যদি আপনার স্ত্রীও হয়, তার সাথে দৈহিক মিলনটা ধর্ষণ হিসাবে পরিগণিত হবে। তবে 14 বছর পর্যন্ত হলে সমস্যা নাই। এখন আসি আমরা আরেকটা সর্বশেষ যেটা, আর ধর্ষণের শাস্তিটা নর্মালি আমাদের এখানে পড়ার দরকার নাই, যেহেতু নারী এবং শিশু নির্যাতনে, ওই জন্য পেনাল কোড থেকে নর্মালি এর শাস্তিটা চায় না। আর নারী এবং শিশু নির্যাতন আইনের যে এবার তো চেঞ্জ করা হয়েছে, তারপরেও বলে যে পেনাল কোডের 75-এ যে ডেফিনেশন, ওই ডেফিনেশনই হচ্ছে ধর্ষণের, তো এই জন্য বারবারই এটা এখনো গুরুত্বপূর্ণ। আর এই আনন্যাচারাল যে অফেন্সটা আছে, এইরকম ক্ষেত্রে আমরা যে শব্দটা বলতেছি যে সোডমি, শব্দটা মনে রাখবেন, SODOMY, সোডমি 377-এ অপরাধ। তো এইটার ক্ষেত্রে যেটা হয় যে একজন যখন পুরুষ হোক, স্ত্রী হোক অথবা জীবজন্তু হোক, এদের সাথে যখন কি করবে, প্রকৃতির নিয়মে সাধারণ যে আমরা যৌন সম্পর্ক বুঝি এর বিপরীতে গিয়ে যখন কেউ যৌন সম্পর্ক স্থাপন করবে, 377-এ এটা অপরাধ হিসাবে পরিগণিত হবে। এখন আসি আমরা চুরির ক্ষেত্রে, চুরিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সম্পত্তি রিলেটেড অপরাধের ক্ষেত্রে একটু সময় দিয়ে চুরিটা পড়তে হবে, বুঝতে হবে, চুরি থেকে কোনো না কোনো ভাবে প্রশ্ন কিন্তু দেয়। তাহলে 378-এ আমাদের দেওয়া আছে কি, যে চুরি জিনিসটা কি, 5টা উপাদান দেওয়া আছে। যে চুরি করার জন্য একটা মুভেবল প্রপার্টি হইতে হবে, আর ওই মুভেবল প্রপার্টিটা কারোর দখলে থাকতে হবে। আপনি সেই দখল থেকে দখল স্থানান্তর করবেন যিনি মালিক, তার অনুমতি ছাড়া, তার সম্মতি ছাড়া। আর আপনার উদ্দেশ্যটা থাকবে কি, ডিসঅনেস্টলি, তার কি করা, অসাধু উদ্দেশ্য থাকবে। এই 5টা যদি উপাদান পূরণ করে তখন আমরা কি বলবো, যে আপনি করেছেন চুরি, কোনো একটা না থাকলে চুরি হবে না। তো এই জন্য চুরিকে বোঝানোর জন্য দেখবেন যে পেনাল কোডের মূল আইনে এতগুলা উদাহরণ দেওয়া আছে, অসম্ভব উদাহরণ দেওয়া আছে। তবে 5টা ব্যাখ্যা দেওয়া আছে, ওই ব্যাখ্যাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বলে যে যেগুলা মাটির সাথে সংযুক্ত জিনিস চুরির বস্তু না, তবে কাটা মাত্রই চুরি সংগঠিত হয়ে যাবে। কোনো পশু পাখিকে যখন আপনি গতি দিবেন, তখনই সেটা চুরি হয়েছে বলে ধরে নেওয়া হবে। কোনো একটা জিনিসকে যেই বাধা রাখা হয়েছে, আপনি যদি বাধাটা সরান তাহলে চুরি হয়ে গেছে। যেমন একটা গরু বাধা আছে কোনো একটা খুঁটির মধ্যে, আপনি জাস্ট খুঁটিটা সরায় দিলেন, তার মানে আপনি চুরি করে ফেললেন। এই জিনিসগুলা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আপনাকে 4টা অপশন দিতে পারে যে কোনটা চুরির উপাদান বা এটা চুরি হইল কিনা, এইরকম একটা অপশন দিতে পারে। এখন চুরির ক্ষেত্রে শাস্তিগুলো মনে রাখবো কিভাবে বা কয়টা প্রশ্ন পড়বো? তো দেখেন, চুরির ক্ষেত্রে আমরা বলবো যে শাস্তিটা আপনি মনে রাখতে পারেন একটু কষ্ট করে হইলেও। তো এটা একটা আপনি আয়তক্ষেত্রের মতো যদি আঁকেন, আঁকে যে নিচে দিলেন 378 চুরি,
এখানে দিলেন 379, এটা হচ্ছে কি সাধারণ চুরি, নর্মালি 3 বছর পর্যন্ত সাজা হয়। এরপরে দিলেন 380, এটা হচ্ছে যে কোনো বসত বাড়ি থেকে চুরি, যেখানে মানুষ বসবাস করে এইরকম জায়গা থেকে চুরি করলে শাস্তিটা বাড়ে, 7 বছরও হয়ে যায়। তার মানে বসত বাড়ি থেকে চুরি হইলে শাস্তিটা একটু বাড়ে। এরপরে 381, আপনার নিজের লোক, আপন লোক, ঘরের লোক, মানে আপনার চাকর বাকর, যারা আপনি কোন জিনিস কোথায় রাখছে জানে, যাদের উপর আপনার বিশ্বাস করেন, এরকম নিজের লোক যখন চুরি করবে আপনার রাগটা বেশি হবে, তো এই জন্য শাস্তিটাও একটু বেশি, 381। আর 382 বলতেছে যদি আপনি চুরি করতে যাচ্ছেন কিন্তু এমন প্রস্তুতি নিয়ে যাচ্ছেন যে যদি বাড়ির মালিক যদি বাধা দেয়, তারা এমনি হত্যা করব, তারা আটক করে নিয়ে আসবো, মানে অস্ত্র শস্ত্র সহ সজ্জিত হয় যদি চুরি করতে যান, তাহলে আস্তে আপনার শাস্তিটা কিন্তু সশ্রম কারাদণ্ডে চলে যায়, 7 বছর থেকে। তো এই জন্য এই কয়েকটা জিনিস একটু কয়েকবার পড়ার চেষ্টা করবেন, দেখবেন যে কোনো না কোনো একটার মধ্যে আপনার অ্যান্সারটা চলে আসবে। তাহলে চুরি রিলেটেড যে 5টা সেকশন আছে, 5টাই পড়বেন, বাদ দেওয়ার দরকার নেই। চুরিটা একটু সময় নিয়ে পড়েন, কোনো সমস্যা নেই। এখন আসি আমরা, এই যে এক্সটর্শন, এর বাংলা হচ্ছে আমাদের কি চাঁদাবাজি অথবা বলপূর্বক আদায়। যদিও আমাদের বইয়ের মধ্যে চাঁদাবাজি শব্দটা যথাযথ না, তারপরও চাঁদাবাজি যেটা সেটাই হচ্ছে এক্সটর্শন। এর মূল জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে একজন ব্যক্তি কি করতেছে, আপনার নিজের অথবা আপনার নিকটবর্তী কারো কারো ইনজুরির ভয় দেখায়ে কোনো একটা প্রপার্টি, কোনো একটা সম্পত্তি, যেটা মুভেবল সম্পত্তি অথবা ইনমুভেবল সম্পত্তি আপনাকে থেকে নিয়ে নিচ্ছে। তো এই যে একজন ব্যক্তি অবৈধভাবে কি করতেছে, আপনার একটা সম্পত্তি আপনার ইনজুরির ভয় দেখায়, অথবা আপনার ছেলে মেয়ে যারা আপনার নিকট আত্মীয়, এদের কারো ক্ষতি করার ভয় দেখায় যখন আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে এক্সটর্শন। তবে এক্ষেত্রে মূল উপাদানটা হচ্ছে তাৎক্ষণিক কোনো আপনার ভয় নাই, আপনারা বললো যে কালকে পর্যন্ত সময় দিলাম, 10 লাখ টাকা পাঠিয়ে দিয়েন, নাইলে কিন্তু আপনার ছেলেকে পাবেন না। অথবা বললো যে কালকের মধ্যে আপনি কি করবেন, এত টাকা চাঁদা দিয়ে দিবেন, নাইলে দোকানে আসবেন না, আসলে হাত পা থাকবে না, সব ভাঙে ফেলবো। তো এই আপনি একটা হুমকি পাচ্ছেন, কিন্তু তাৎক্ষণিক কোনো ভয় নাই। তো এই যে আপনার মাধ্যমে একটা সম্পত্তি কেউ ডেলিভারি করাচ্ছে, তাহলে এক্সটর্শনের মূল উপাদান হচ্ছে একটা সম্পত্তি, কোনো একটা ভ্যালুবল ডকুমেন্ট গুলা নিয়ে নিবে, একটা প্রপার্টির হস্তান্তর ঘটবে, সেটাই হচ্ছে আমাদের এক্সটর্শন। তো এটা শাস্তিটা নর্মালি দরকার নেই, আপনার মুখস্থ করারও দরকার নেই, জাস্ট 383 উপাদানটা কি আর চাঁদাবাজি জিনিসটা কি, এটা মনে রাখবেন। এখন চলে যাই আমরা এই যে রবারি বা দস্যুতা। তো এইটা পৃথক কোনো জিনিস না। বলতেছে যে এই যে আমরা 378-এ পড়লাম চুরি, আর 383-তে পড়লাম এক্সটর্শন। তো বলতেছে যে ব্যক্তি যখন চুরি করতে যাবে, চুরি করার 3টা সময় যদি সে 3টা কাজ করে, ওই চুরিকে আর চুরি বলবো না, ওই চুরিকে বলবো আমরা কি 390-এর অধীনে রবারি। একই রকম ভাবে এই এক্সটর্শন যখন ব্যক্তি করতে যাবে, তখন যদি সে 3টা কাজ করে, তখন আমরা কি বলবো যে এই এক্সটর্শনটা আর এক্সটর্শন নাই, এটা হয়ে গেল কি আমাদের, এটা হয়ে গেছে আমাদের রবারি। কেমন? বলতেছে যে চুরি করতে যাওয়ার সময়, চুরি করার সময়, চোরাই মাল নিয়ে আসার সময়। তাহলে চুরি করতে যাওয়ার সময়, চুরি করার সময়, চোরাই মাল নিয়ে আসার সময় ব্যক্তি যদি কি করায়, প্রাণনাশের হুমকি দেয় ব্যক্তিকে, আপনি যে বাড়ির মালিককে তার পিস্তল ধরে বসে আছেন যে কি এদিক সেদিক করলে কি করব, গুলি করে দিব। তার মানে 3টা অবস্থায় যদি আপনি কাউকে প্রাণনাশের ভয় দেখান, যদি তাকে আপনি হুমকি ধমকি দেন, তাকে অবরুদ্ধ করার চেষ্টা করেন, রংফুল কনফাইনমেন্ট যদি করেন, তাহলে তখন ওই আর সেটা কি থাকবে না, কোনো প্রকার চুরি থাকবে না। তাহলে মৃত্যুর ভয় দেখান, আঘাতের ভয় দেখান, অথবা তাকে অবরুদ্ধ করেন, তাহলে সেটা আর চুরি হবে না, সেটা রবারিতে চলে আসবে। একই রকম ভাবে এই এক্সটর্শনের ক্ষেত্রে কি আসবে, তখন তাৎক্ষণিক চলে আসবে। যে তাৎক্ষণিক যখন আপনি তার মৃত্যুর ভয় দেখাচ্ছেন, মাথার মধ্যে পিস্তল দিয়ে বলতেছেন এখনই চাঁদাটা দিয়ে দেন, এই এখনই দিয়ে দেওয়া হইলে ওই চাঁদাবাজিটা চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজি হয়ে যাবে রবারি। তার মানে হচ্ছে কি তাৎক্ষণিকতা থাকবে, অথবা আপনারে আঘাত করার করতেছে, অথবা আপনারে কি করতেছে, যে কোনো জায়গায় উঠায় নিয়ে গেলো। তার মানে হচ্ছে যখন চুরি হোক অথবা এক্সটর্শন হোক, যখন আপনার তাৎক্ষণিক ভয়টা চলে আসতেছে, ওই চুরি আর চুরি থাকে না, ওই চাঁদাবাজি আর চাঁদাবাজি থাকে না, ওইটাকে বলি আমরা রবারি। এই কথাটাই বলে 390। এখন এর মধ্যে চলে আসি, তাইলে ডাকাতি কখন হবে? তো বলতেছে যে ওই যে আমাদের রবারিটার মধ্যে যখন 5 জন লোকের যুক্ত হয়ে যাবে, 5 বা 5-এর অধিক আসবে, তখন ওই যে দস্যুতা বা রবারিটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে একটা ডাকাতি। আর ডাকাতি রিলেটেড যদি আমরা দেখি, আমাদের একটা সেকশন পড়তে হবে 396, যে ডাকাতি উইথ মার্ডার। মার্ডার মানে হচ্ছে যে ডাকাতি করতে গিয়ে যদি ব্যক্তিকে হত্যা করেন, আপনার কিন্তু 2টা পৃথক চার্জশিট গঠিত হবে না, যে ডাকাতির একটা, মার্ডারের একটা।
এই 396 অধীনে মৃত্যুদণ্ড আছে কিন্তু, যে ডাকাতি করতে গিয়ে হত্যা করছে। তাহলে 396টা অবশ্যই অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর 399টা একটু দেখতে পারেন, যে যেখানে ব্যক্তি জাস্ট একটা প্রস্তুতি গ্রহণ করার জন্য কি হয়ে যায়, অপরাধী হয়ে যায়। মানে আপনি ডাকাতি এখনো করেন নাই, জাস্ট ধরেন যে মনে মনে ইচ্ছা করলেন ডাকাতি করব, প্রস্তুতি গ্রহণ করতেছেন যে ওই বাসা ডাকাতি করব। এই যে এই কথা বলার পর একটা প্রিপারেশন নিচ্ছেন, এই প্রিপারেশন নেওয়াটাই আপনার অপরাধ হয়ে যায়। এই একটা জিনিস মনে রাখতে পারেন ডাকাতির ক্ষেত্রে। আর চলে আসি এখন আমরা আমাদের ডিসঅনেস্টলি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, অর্থাৎ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। দুইটাই সেকশন আছে, বেশি কিন্তু বেশি কিছুই নাই। আপনি জাস্ট মূল থিমটা মনে রাখেন, যে যখন কি হয়, আপনি কোনো জানাশোনা ব্যক্তির সম্পত্তি পান, আপনি জানেন জিনিসটা কার, কিন্তু তারপরে আপনি তাকে দিচ্ছেন না। বিয়ে বাড়িতে গেলেন, একটা চেইন পাইলেন, রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, মানি ব্যাগ পাইলেন, আপনি কিন্তু জানেন এটা কার, মূল সত্যটা হচ্ছে জানেন। কিন্তু যদি আপনি অজানা ব্যক্তির পান, সেটা ভিন্ন জিনিস। তার মানে যখন আপনি ব্যক্তির সম্পত্তিটা পাবেন, আপনি চিনেন জানেন, কিন্তু তারপরও আপনি তারে দিবেন না। অথবা আপনি এটা নিজে এনে ব্যবহার করা শুরু করছেন, যে যখন পাবে তখন দেখা যাবে, যদি কেউ আসে দিব, নাইলে আমি ব্যবহার করা শুরু করি। এই যে আপনি না দেওয়ার ইচ্ছা অথবা ব্যবহার করা শুরু করলেন, তখনই আপনি অপরাধ করে বসে আছেন। তাহলে এখানে মূল উপাদানটা কি? মূল উপাদানটা হচ্ছে একজন ব্যক্তির সম্পত্তি আপনি পাইলেন, কিন্তু আপনি জানেন সম্পত্তিটা কার, কিন্তু আপনি তারে দিতে চাচ্ছেন না। আপনার কাছে আসার পরে লোভ বেড়ে গেছে, তো এটাকে বলতেছি আমরা, কি করলেন আপনি, ডিসঅনেস্টলি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এই জিনিসটা আপনি করলেন। তো এটাই হচ্ছে আমাদের এই যে 403। এই যে আমাদের বিরোধী দলীয় নেত্রীর ক্ষেত্রে দেখবেন যে বলে যে এতিমের টাকা মেরে দিয়েছে, চ্যারিটেবল ট্রাস্টের ক্ষেত্রে তার সাজাও কিন্তু হয়েছে। এখন আপনি যদি আইনটার আক্ষরিক হচ্ছে প্রয়োগ করেন, উনি অপরাধ করছে, উনি ক্রিমিনাল মিস, এই যে ডিসঅনেস্টলি মিস অ্যাপ্রোপ্রিয়েশনটা করছে। কিন্তু আমরা যদি ওভারঅল ন্যায় বিচারের চিন্তা করি, তখন বলি যে উনি অপরাধ করেন নাই। কিন্তু পেনাল কোড যদি আক্ষরিক অর্থে আপনি প্রয়োগ করতে যান, উনি করছে। উনি করছে কি, এই অ্যাকাউন্টে টাকা ছিল, উনি ওই টাকাটা ওই অ্যাকাউন্ট থেকে সরাইছে, সরাই উনি ভিন্ন অ্যাকাউন্টে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর 2 বছর পরে আবার সে অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসছে। আমরা এখানে দেখলাম কি, যখনই আপনি ব্যবহার করা শুরু করছেন, তখনই অপরাধ করছেন। পরে আপনি ফেরত দেন না দেন, সেটা আইনের দেখার বিষয় না। ডেফিনেশন বলতেছে যখনই আপনি ব্যবহার করলেন, আপনি একটা উদ্দেশ্যে টাকা নিয়ে আসছেন, টাকাটাকে আপনি ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতেছেন, তো এই ব্যবহার করা মাত্রই আপনি অপরাধ করে বসে আছেন। কিন্তু যখন আপনি ওভারঅল আবার সিনারিও দেখবেন, যে উনি তাহলে কেন ভিন্ন অ্যাকাউন্টে নিয়ে গেলেন, কি দরকার তার তার ছিল, যদি উপযুক্ত কারণ না দেখাইতে পারেন, তখন উচ্চ আদালতেও তার শাস্তিটা থাকবে। আর এই যে কারণগুলো দেখায়, এখন বিচারক যদি বিরোধী দলীয় পক্ষের হয়, উনি এগ্রি করবেন না, শাস্তি দিবেন। আর ওনার দলপন্থী হইলে বলবেন যে না, যথাযথ কারণ, মূল ঘটনা ঘটছে এখানে। তার মানে আমাদের আইনের কারণে আপনি টাকা পয়সা না ভাঙেন, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যদি নিয়ে যান, আর উপযুক্ত কারণ যদি না দেখাইতে পারেন, টাকা যদিও অ্যাকাউন্টে আছে, তারপরও আপনি অপরাধী। আপনি কি করলেন, আমার একটা ঘড়ি পাইলেন, আপনি জানেন এটা আজিম সাহেবের ঘড়ি, আপনি বাসায় নিয়ে আসে ওটা ব্যবহার করা শুরু করলেন। আপনি বিয়ে বাড়িতে গেলেন, ঢাকায় যায় ঘুরে আসলেন, আপনি বললেন যে আচ্ছা, আসার পরে তারপরে দিব। এই যে ব্যবহারটা করলেন, এইটা করা মাত্রই আপনি অপরাধী। 2 দিন পরে আমাকে দিয়ে দেন, কোনো সমস্যা নাই, আপনার শাস্তি হবেই হবে। আইনগতভাবে আপনি কি করছেন, আমার জিনিসটা ব্যবহার করছেন, আমার অনুমতি নেন নাই। এটা হচ্ছে আমাদের মূল জিনিস, এটা একটু বুঝবো। এটা হচ্ছে আমাদের ডিসঅনেস্টলি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। মানে আমরা যখনই কোনো সম্পত্তি পাবো, কোনো কিছু পাবো, আর সেক্ষেত্রে আমাদের রিজনেবল বিলিভ আছে যে এই সম্পত্তিটা কার, আমরা জানি বুঝি, তারপরও আমরা অসৎ উদ্দেশ্যে নিজের কাছে রেখে দিব অথবা ব্যবহার করা শুরু করব। আইন বলতেছে আপনি 403 অপরাধ করে বসে আছেন। আর 404টা বলে যে মৃত ব্যক্তির সম্পত্তি। একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যক্তিরা মারা যাচ্ছে, তার ঘড়ি আছে, টাকা পয়সা আছে, মানি ব্যাগ আছে, আইনগতভাবে তার উত্তরাধিকারীর কাছে যাবে, এটা হচ্ছে বৈধ। কিন্তু আপনি জিনিসগুলো নিয়ে বসে আছেন। আপনার বাসায় কাজের মেয়ে আছে, অথবা আপনার মা একটু অসুস্থ, সে কোথায় টাকা পয়সা রাখছে কাজের মেয়ে কিন্তু জানে। মা যখন মারা যাচ্ছে, আপনি তো আর জানেন না, তো কাজের মেয়ে টাকা পয়সা গুলো সরায় ফেলাইলো। আপনার মা মারা গেলে কে জানতে পারবে? কেউ তা জানতে পারবে না। তাহলে এইটা হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎকরণ। তাহলে 403-এ হচ্ছে জীবিত ব্যক্তির, 404-এ হচ্ছে মৃত ব্যক্তির, এই দুইটা সেকশন। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবেন। এরপরে হচ্ছে ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট। এইটার ক্ষেত্রে 405 থেকে 409 পর্যন্ত যদি ধারাবাহিক ভাবে পাওয়ারেন, একটু শাস্তিগুলো মনে রাখবেন।
কারণ এইখান থেকে একটা শাস্তি দিতে পারে, কেন জানি ডাউট হচ্ছে যে দিতে পারে। তো এটা বুঝবেন কিভাবে যে কোনটা ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন আর কোনটা হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। তো আমরা ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশনে দেখলাম, আপনি পাইলেন, বিয়ে বাড়িতে হোক যেখানে হোক আশেপাশে হোক পাইলেন, আপনি জানেন। এখানে হচ্ছে অর্ডিনারি কোর্সে আপনাকে এটা কেউ রাখছে, কেউ দিছে, আপনারে বিশ্বাস করে দিছে যে আমার জিনিসটা আপনি রাখেন। যেমন আমরা কুরিয়ার কোম্পানিকে দেই যে ভাই আমার জিনিসটা দিনাজপুরে পাঠায় দিয়েন, ঢাকায় পাঠায় দিয়েন, ওই কোম্পানি মারে দিল। এই যে টাকা পয়সাগুলো এটিএম গুলা আছে, প্রতিদিন দেখবেন যে গাড়ির মধ্যে টাকা পয়সা নিয়ে এটিএম গুলাতে রাখে। এই যে সিকিউরিটি গার্ড যারা আছে, ব্যাংক তাদেরকে চাকরি দিছে, তাদেরকে বিশ্বাস করে টাকাটা দিছে এটিএম এ রাখবে। এখন এই বেচারা এটিএম এ না নিয়ে যদি টাকাগুলা নিয়ে যদি পালায়া যায়, আপনি কি বলবেন সে চুরি করছে? সে চুরি তো করে নাই। আপনি কি বলবেন সে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন করছে? করে নাই। সে করছে কি? সে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করছে। ওই কোম্পানি, ওই ব্যাংক তারা বিশ্বাস করতো, সে তার বিশ্বাসটা ভঙ্গ করছে। এখন আপনার মা আপনারে টাকা দিল যে কি, ধরেন যে শহরে যায় একটা জিনিস কেনার জন্য, আপনি ওই টাকা নিয়ে যদি পালায়া যান, আপনার মা আপনারে বিশ্বাস করে বলছে যে আপনার খালারে টাকাটা দেওয়ার জন্য, আপনি টাকাটা নিয়ে পালায় গেছেন, তো আপনি করছেন কি? চুরি করছেন? চুরি না। আত্মসাৎ করছেন? আত্মসাৎ না। আপনি আপনার মায়ের বিশ্বাসটা ভঙ্গ করছেন। তো এটার মধ্যে যদি ক্রিমিনাল ইন্টেনশন আসে, তখনই ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হয়ে যাবে। এরপরে 406 বলতেছে যে কি, এটা হচ্ছে যে সাধারণ শাস্তি। আর 407-এ বলে যে কুরিয়ার কোম্পানি যদি করে তাইলে তার শাস্তি। আর 408-এ বলে যে আপনার নিজের লোক, ঘরের লোক, সার্ভেন্ট যারা আছে, চাকর বাকর যারা আছে, এরা যদি বিশ্বাস ভঙ্গ করে, যারে আপনি ঘরে রাখছেন, যে আপনার সবকিছু জানে, কোথায় আপনার টাকা পয়সা আছে, এরা যখন জিনিসপাতি চুরি করবে, তখন ওই চুরির মধ্যে পড়বে না, এটা তখন পড়বে কি, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মধ্যে চলে আসবে। তো এই জন্য আপনার ঘরের মধ্যে এই যে কাজের মেয়ে যে জিনিসগুলা চুরি করে, এই চুরির মামলা চার্জশিট হইলে কিন্তু তাদের মামলাটা ভয়েড এন্ড ইস্যু হয়ে যায়, প্রথম দিনে বাতিল, যে ভুল দ্বারা চার্জ গঠিত হয়েছে। কারণ নিজের ঘরের লোক, সে চুরি করে না, সে কি করে, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করে। এরপরে যদি আমরা দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 409-এর শাস্তিটা, সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা অথবা ব্যাংকের কর্মকর্তা, এরা যদি কি করে, এরা যদি বিশ্বাস ভঙ্গ করে, তো এদের শাস্তিটা সবচেয়ে বেশি, ওইটা একটু দেখে নিবেন। তো এই জন্য 406, 407, 408, 409 ধারাবাহিকভাবে শাস্তিটা বাড়তে থাকে, দেখবেন যে 3 বছর, 7 বছর, 10 বছর, এই সিরিয়ালটা একটু 405 থেকে নিয়ে 409 পর্যন্ত দেখবেন। আর 410টা একটু দেখবেন যে স্টোলেন প্রপার্টি কত ধারায় আছে, সেকশন নাম্বারটা জিজ্ঞেস করে, চোরাই মাল। তো চোরাই মালের মধ্যে শুধু ডাকাতির মালটা আসে না, এটা ছাড়া সবগুলোই আসে, কারণ ডাকাতির মালের একটা পৃথক কি দেওয়া আছে, সেকশন দেওয়া আছে। যদি আমরা এখানে দেখি, সম্ভবত এখানে আমরা আনার কথা, না আনি নাই। ডিসঅনেস্ট প্রপার্টি স্টোলেন 12, 13, 14 থাকার তো কথা, 12 নম্বরটা দেওয়া আছে। তাহলে আমরা যে সম্পত্তি রিলেটেড যে অপরাধগুলো দেখলাম, এটার মধ্যে ডাকাতির মাল গ্রহণ করলে পৃথক ধারায় শাস্তি, এর বাইরে চুরি, এক্সটর্শন, রবারি, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, যেভাবে সম্পত্তি আসেন এগুলাকে বলে যে স্টোলেন প্রপার্টি। আর ডাকাতির মালটা স্টোলেন প্রপার্টির মধ্যে আসে না। এটার জন্য পৃথক একটা ধারায় পৃথকভাবে শাস্তি দেওয়া আছে, অনেক বেশি, প্রায় 10 বছর পর্যন্ত শুধু চোরাই মাল গ্রহণ করার জন্য আপনার শাস্তিটা দেওয়া আছে। তো এই জন্য 410টা দেখবেন, আর 412টা, এই দুইটা একটু দেখতে পারেন, বাকিগুলো আমাদের দরকার নাই। এরপরে চলে আসি আমরা চিটিং। চিটিংটা যেটা আমরা বলবো যে প্রতারণা। তো সরাসরি আপনাকে সেকশন নাম্বারটা জিজ্ঞেস করে যে চিটিংটা আসছে কত ধারায়। আর এই যে চিটিংটার ক্ষেত্রে যখন কোনো আপনি প্রপার্টি নিয়ে নিতে পারবেন কারোর সাথে, একটু আপনি কি করে চিট করে যখন প্রপার্টি নিতে পারবেন, তখন সেটা 420-এ চলে আসে, যে আমরা সাধারণ কথাবার্তায় ছোট কাল থেকে 420 বলি। আসলে 420 মানে হচ্ছে সে আপনার সাথে এমন প্রতারণা করলো যার কারণে একটা সম্পত্তি তারা আপনি দিয়ে দিলেন, অথবা একটা সম্পত্তি কারো কাছে ছিল, সে এমন সব কথাবার্তা বললো, আপনি বললেন যে ঠিক আছে, দেওয়ার দরকার নাই। তার মানে যখনই আপনি এমন ভাবে প্রতারণা করবেন যার কারণে একটা প্রপার্টি ডেলিভারি হবে, অথবা যার কাছ থেকে পাইতেন আপনার নিলেন না, এই দুটাকেই বলে যে কি হচ্ছে, 420-এ তখন চলে যাবে। আর 415-তে নর্মাল আমাদের চিটিং গুলা আছে। এই চিটিংটা অনেক ডিটেইলে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এখানে সবকিছু হয়। চিটিংটা আপনার মনের সাথে হইতে পারে, আপনার দেহের সাথে হইতে পারে, আপনার রেপুটেশনের সাথে হইতে পারে, আপনার সম্পত্তির সাথে হইতে পারে। যেমন ধরেন যে আশেপাশে কি হয়, আপনার বাড়ির পাশে দেখবেন যে অনেক আছে যারা ফেরিওয়ালা বলি আমরা, আসে বলে যে এটা টাঙ্গাইলে তাঁতের শাড়ি নিয়ে নেন, একদম সব সেই রকম কথাবার্তা বলে আপনার 5টা শাড়ি দিয়ে দিল।
বাসায় নিয়ে গেলেন, একটু ধোয়ার পর দেখলেন কিসের তাঁতের শাড়ি, এগুলা তো 10 টাকা করেও কেউ নিবে না। তো সে করলোটা কি, আপনারে প্রতারণা করে চলে গেল, চিটিং করে কেউ চলে গেল আপনার সাথে, যে জিনিসটা আপনি কিনতেন না, আপনার মনের সাথে সে প্রতারণা করে আপনারে দিয়ে দিল। এখন ছেলে মেয়েটা ভালোবাসে, 2 দিন পরে বলতেছে আমি তোমার আর ভালোবাসি না, তো আপনার মনটা ভাঙে গেল, করলো কি, সে চিটিং করলো আপনার মনের সাথে। তার মানে চিটিংটা অনেক, 4টা জিনিসের সাথে হইতে পারে: শরীরের সাথে, মনের সাথে, রেপুটেশনের সাথে, প্রপার্টির সাথে। তো আমরা পরীক্ষার জন্য শুধু চিটিং এর ডেফিনেশন আছে কোথায়, আর 420 হচ্ছে যখন আমরা কি করব, ওইখানে একটা সম্পত্তি ডেলিভারি করাবো, তখন 420 ধারা চলে আসবে। এরপরে গতবার পরীক্ষা সম্ভবত এটাই ছিল যে মিসচিপ আছে কত ধারায়, এটা ইংরেজিটাই দিয়ে দিয়েছিল কোট আনকোট। তাহলে 425 হচ্ছে বিনষ্টকরণ। তো এটা দ্বারা বোঝায় যে সম্পত্তি নষ্ট করা, সম্পত্তির দাম কমানো, আকার পরিবর্তন করা, জ্বালিয়ে দেওয়া, বিনষ্ট করা, সবকিছুই অন্তর্ভুক্ত কিন্তু হয় এই মিসচিপের মধ্যে। এরপরে গুরুত্বপূর্ণ আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে যে পানিশমেন্টটা একটু দেখতে পারেন, যেহেতু কতবার মোটামুটি সংজ্ঞাটা চাইছে, তো এবার যদি ওইখান থেকে প্রশ্ন করে সাধারণ শাস্তিটা চাইতে পারে, অনেক শাস্তি দেওয়া আছে, 425 থেকে 440, প্রায় 16টার মতো সেকশন তারা ব্যবহার করছে মিসচিপের জন্য, কিন্তু কাজের সেকশন এইটাই, সংজ্ঞাটা 425টাই, বাকিটা সব অকাজা যদি আমরা বলি, তাহলে 425টা মনে রাখবেন। এরপরে 441টা ক্রিমিনাল ট্রেসপাস, এটা মনে রাখবেন। এর উপাদানটা আমরা বলেছি কি, এটাতে আপনার জমি, আপনার সম্পত্তি আপনার কাছেই থাকে, সম্পত্তির ভ্যালুয়েশন কমে না, শুধুমাত্র আপনার যে একটা এক্সক্লুসিভ রাইট থাকে, যে আপনার অনুমতি ছাড়া আপনার সম্পত্তিতে কেউ আসবে না। এখন কেউ আইসা আপনার জমিতে ঢুইকা আপনারে অবৈধভাবে অপরাধ করলো, আপনারে হুমকি ধমকি দিল, বিরক্ত করতেছে, ইনজুরি করার ভয় দেখাচ্ছে, এই যে আসলো, এটাই হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস। আর যখন এই ক্রিমিনাল টেস্ট গুলো আপনি করতেছেন বাড়ি ঘরে, আর সেক্ষেত্রে 6টা উপায়ে যখন আপনি কোনো গৃহে প্রবেশ করবেন, ওইটারে বলি যে আমরা হাউস ব্রেকিং। এর জন্য 445টা গুরুত্বপূর্ণ, যে কয়টা উপায়ে ঘরে প্রবেশ করলে তাকে আমরা হাউস ব্রেকিং বলি। 6টা উপায়। ওই 6টা মুখস্থ রাখার দরকার নাই, মুখস্থ থাকবেও না, সবগুলা কনফিউজিং, একটা থেকে একটা লিটিল লিটিল পার্থক্য আছে সামান্য। এর জন্য পরীক্ষার সময় আপাতত জাস্ট আপনি কয়টা উপায়ে প্রবেশ করলে হাউস ব্রেকিং হয় এটা একটু মনে রাখবেন। এরপরে দেখেন, এরপরের যে আমাদের জালিয়াতি রিলেটেড যেই টোটাল একটা চ্যাপ্টার আছে, এবং জাল টাকা, আমরা জাল মুদ্রা পড়েছি, এইখানের মধ্যে জাল টাকার ব্যাপারে কিন্তু আমাদের সেকশন আছে। তো এখান থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আমরা বলি যে জালিয়াতি আসলে কত ধারায় আছে, এটা প্রশ্ন আসতে পারে 463, যে জালিয়াতিটা আছে কত ধারায়। আর 466টা গতবার এমসিকিউতে ছিল, যে যদি কি করে, আদালতের নথি যদি জাল করে, এই যে সেরেস্তাদার যারা আছে, অফিসে যারা আছে, এরা যদি জাল করে, এদের শাস্তিটা কত বছর, যে 7 বছর পর্যন্ত হয়। গতবার এমসিকিউতে কিন্তু এটা ছিল, আদালতের নথি জাল করলে শাস্তিটা কি। তো এবার আশা করা যায় এখান থেকে শাস্তি তো চাবে না, আপনার সরাসরি জালিয়াতি জিনিসটা কি তার উপাদানটা চাইতে পারে। তো জালিয়াতি পড়তে গেলে তখন আপনাকে পড়তে হয় যে ফলস এভিডেন্স। তো এই 464 তখন ডেফিনেশনটা আপনার একটু পড়তে হয়, যে ফলস এভিডেন্স কিভাবে তৈরি করে। যে একজন ব্যক্তি যখন স্বাক্ষর করার কথা তখন করে নাই, আপনি বলতেছেন না আপনি স্বাক্ষর করছেন, যে সময়ের কথা স্বাক্ষর করার কথা সেই সময় করেন নাই, কিন্তু আপনি বলতেছেন যে সে স্বাক্ষর করছে সে সময়। অথবা কোনো একটা ডকুমেন্ট তৈরি করে আপনি কি করলেন, কোনো ব্যক্তিকে সম্পত্তি পরিত্যাগ করা, কোনো সম্পত্তি, কোনো একটা চুক্তি করতে বাধ্য করা, এই রকম যখন তার উপর অব্লিগেশন তৈরি করবেন, তখন আমরা বলি যে আপনি একটা ফলস ডকুমেন্ট তৈরি করলেন। তো এরকম 3টা ভিন্ন ভিন্ন উপাদান দেওয়া আছে, যদি সময় পান, যদি মন চায় একটু দেখতে পারেন। আর যদি মনে হয় যে ভাই আগে পড়ি নাই, তাইলে বাদ দেন, এটা দরকার নাই, শুধু ফোরজারিটা 463টা দেখেন। এরপরে প্রপার্টি মার্ক থেকে গতবার প্রশ্ন চলে এসেছে যে প্রপার্টি মার্ক কি ইনক্লুড করে, তো এইবার এটা আর আসবে না, তো এটা আমরা বাদ দিয়ে দেই। এরপরে ক্রিমিনাল ব্রিচ অফ কন্ট্রাক্ট ফর সার্ভিস, এটাতে একটাই সেকশন আছে আমাদের কাজের না, 490 থেকে 492, এটাও বাদ। এখন আসি বিবাহ রিলেটেড অপরাধ। এখানে টোটাল 3টা সেকশন আপনি পড়বেন, শাস্তি সহ পড়বেন। একটা হচ্ছে যে প্রোহেবিশন, মানে হচ্ছে যদি আপনি কি করেন, আইনগতভাবে বৈধভাবে বিয়ে করা ছাড়া যদি বসবাস করেন, তো সেক্ষেত্রে স্ত্রী যদি মামলা করে, সেক্ষেত্রে 493 অধীনে আপনি কি হবেন, অভিযুক্ত হবেন। আর 494টা হচ্ছে যে বহু বিবাহ, বা যেখানে বলি যদি আপনি স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় যদি একাধিক বিয়ে শাদী করেন, তবে এটা যে মুসলিমদের জন্য কিন্তু প্রযোজ্য না, এটা মনে রাখবেন। মুসলিমরা 4টা বিয়ে করতে পারে, সেটা মুসলিম আইনের অধীনে, এটা ইন জেনারেল সেকশন দেওয়া আছে।
তাহলে এখানে হচ্ছে যে বহু বিবাহ যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন, শাস্তিটা যে 7 বছর পর্যন্ত আছে এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে এই যে ব্যভিচার বা অ্যাডাল্টারির ক্ষেত্রে সেকশনটা মনে রাখবেন কত ধারায় আছে, এটাই সবসময় আসে 497। মূল উপাদানটা হচ্ছে যে আপনার স্ত্রী যখন কারোর সাথে সম্পর্কে লিপ্ত হবে, আপনি স্ত্রীকে তো শাস্তি দিতে পারবেন না, আইনগতভাবে তার শাস্তির কোনো বিধান নাই, কিন্তু যেই পুরুষের সাথে সে সম্পর্ক করলো তার বিরুদ্ধে মামলা দায়ের আপনি করতে পারবেন, অন্য কেউ কিন্তু পারবে না। ওর জন্য আমরা যখন সিআরপিসি তে 196 থেকে মোটামুটি 199 পর্যন্ত দেখি, তখন আমরা জানি যে কিছু কিছু মামলা শুধু কারা দায়ের করতে পারবে। তো ওই রকম ক্ষেত্রে এটাও দেওয়া আছে, শুধু স্বামী মামলা দায়ের করতে পারবে, আর কেউ কিন্তু পারবে না এই অপরাধের জন্য। তাহলে কোহেবিশন, বায়োগামী আছে এখানে 494, সংক্ষিপ্ত নাম হচ্ছে বায়োগামী বা বহুবিবাহ। আর 497 হচ্ছে ব্যভিচার বা অ্যাডাল্টারি। এই তিনটা শব্দ মনে রাখার একটু চেষ্টা করবেন যে কোন কোন ধারায় আছে। এরপরে ডিফরমেশনের ইংরেজি বাংলা দুটোই মনে রাখবেন, আর সেকশন নাম্বারটা মনে রাখবেন কত ধারায় আছে। আর মোটামুটি 10টা ক্ষেত্র আছে, যে 10টা ক্ষেত্রে আপনি ডিফরমেশন করলেও সেটা কি হবে না, আপনার মানহানি বলে গণ্য হবে না। তো 10টা যদি পূর্বে মুখস্থ থাকে পড়ে নিবেন, আর যদি মুখস্থ না থাকে তাহলে আপনার পড়ার দরকার নাই, এতটুকু মনে রাখবেন। আর বেসিকটা মনে রাখবেন, মৃত ব্যক্তিরও মানহানি হইতে পারে, কোম্পানিরও মানহানি হইতে পারে, এই দুইটা জিনিস নর্মালি মনে রাখবেন। যে ব্যক্তি মারা গেছে তে মানহানি হবে, কারণ ব্যক্তি জীবিত থাকলে যদি অপমান বোধ করতো, সে মারা গেছে বলে সমস্যা নেই, তারও অপমান হবে, আর কোম্পানিরও অপমানই হইতে পারে। ডিফরমেশনের যে শাস্তি আছে এইটা একটু দেখতে পারেন, কারণ এই যে মানহানিটা 2-3 বার এমসিকিউতে ছিল, তো নর্মালি এবার থাকার কথা না। তো যদি থাকে তার শাস্তিটা একটু থাকতে পারে, অথবা ওই যেটা আমরা বললাম 10টা ব্যতিক্রম, কয়টা ব্যতিক্রম জানতে চাইতে পারে। আর ক্রিমিনাল ইন্টিমিডেশন এই জিনিসটার ক্ষেত্রে আপনি ডেফিনেশনে যে জিনিসটা বুঝবেন, প্রথমে জানবেন যে কত ধারায় আছে, 503-এ আছে। অপরাধমূলক যে ভীতি প্রদর্শন, মূল জিনিসটা হচ্ছে এক্সটর্শনের ক্ষেত্রে আমরা জানি একটা প্রপার্টি নিয়ে যাচ্ছে, সম্পত্তি ডেলিভারি দিতে বলতেছে। আর যেটা অ্যাসল্ট ছিল, অ্যাসল্টের ক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি কিন্তু কোনো হার্ট করতেছে না, আক্রমণ করবে করবে এরকম ভাব ছিল। আর ক্রিমিনাল ইন্টিমিডেশনে হচ্ছে যে কাজটা আপনি আইনগতভাবে করতে বাধ্য না, বা যেইখান থেকে আপনি আইনগতভাবে একটা কাজ থেকে বিরত থাকতে বাধ্য। এখন একজন ব্যক্তি এসে বলতেছে এই কাজটা আপনি করেন, আপনার নিজের জীবনের ভয় দেখাচ্ছে, বা আপনার ফ্যামিলির ভয় দেখাচ্ছে, আপনার সম্পত্তির ভয় দেখাচ্ছে, আপনার মান সম্মান ক্ষতি করবে, যে কাজটা আপনার করতে হবে, কোনো সম্পত্তি চাচ্ছে না, কোনো কিছু চাচ্ছে না, কিন্তু লিগালি যে কাজটা আপনি করতে বাধ্য না, আপনাকে বলতেছে এই কাজটা আপনি করেন। যেমন ধরেন যে আমি যে আপনারে কি বললাম যে ভাই এই, ধরেন যে আপনি কি করেন প্রতিদিন, এই আপনার একটা পাবলিক গার্ডেন আছে, এখানে গিয়ে আপনি প্রতিদিন বিকাল বেলা যান, একটু হাঁটাহাঁটি করেন। তো আমি এখন যাই, আপনার আপনি হাঁটাহাঁটি করেন, এটা আপনার ইচ্ছা, আপনার অধিকার, আপনি যাবেন পাবলিক প্লেস। আমি যা বললাম যে ভাই কালকে থেকে এখানে আসবেন না, আসা বন্ধ, যদি আসেন খবর আছে। আমি কি করলাম, আপনারে যে কাজটা আপনি করতে পারেন, আপনি বিরত থাকতে বাধ্য না, আমি আপনারে বলতেছি যে বিরত থাকেন, এখানে আপনি আসবেন না, আপনি টাকাও চাচ্ছি না, সম্পত্তিও চাচ্ছি না, কিছুই চাচ্ছি না, কিন্তু বলতেছি যেটা আপনি লিগালি করতে বাধ্য না ওইটা করেন, বা যেটা থেকে বিরত থাকতে বাধ্য না আমি বলতেছি বাধ্য, এই জায়গায় আপনি আসবেন আপনার খুশি, আমি বলতেছি আসতে পারবেন না। তো এটাই হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন, অপরাধমূলক ভীতি প্রদর্শন। তাহলে এক্সটর্শনে প্রপার্টি ডেলিভারি হয়, ইনসল্টের ক্ষেত্রে, ক্রিমিনাল ফোর্সের ক্ষেত্রে আপনার উপর কেউ আঘাত করবে এরকম আপনার কি হয়, অ্যাপ্রিহেনশন হয়। আর ক্রিমিনাল ইন্টিমিডেশনে যে কাজটা আপনি করতে বাধ্য না, কেউ আপনারে করাচ্ছে, বা যে কাজটা আপনি করতে বাধ্য, কেউ বলতেছে এই কাজটা করবেন না আপনি। যেমন ধরেন যে নর্মালি আমরা জানি কি যে একজন পুলিশ অফিসার একটা অপরাধ দেখলে সে এটা প্রিভেন্ট করবে, এটা তার দায়িত্ব, এটা সে করবে। এখন আমি যা যদি বলি যে এই জায়গা দাঁড়ায় থাকেন, কিছু করতে পারবেন না, মারুক, তাহলে আপনি কি করলেন, ওই পুলিশ অফিসারকে কি করলেনটা কি, ক্রিমিনাল ইন্টিমিডেশন করলেন। আইনগতভাবে সেটা বাধা দিতে সে কি ক্ষমতাপ্রাপ্ত, আপনি তারে করতে দিচ্ছেন না একটা কাজ, যে সেটা যেটা সে করবে আপনি তারে বাধা দিচ্ছেন। তো এটাই হলো আমাদের ক্রিমিনাল ইন্টিমিডেশন। শাস্তিটা চাইলে মনে রাখতে পারেন, খুবই কম, মাত্র 3 মাস শাস্তি দেওয়া আছে। তবে আবার এক্ষেত্রে ব্যতিক্রমও আছে, 7 বছর পর্যন্ত হইতে পারে। যখন আপনি একদম জানে মারে ফেলার জন্য এরকম ভয় দেখাবেন, পিস্তল নিয়ে ভয় দেখাবেন, আগুন দিয়ে জ্বালায় দিবেন এরকম ভয় দেখাবেন, মানে যখন তীব্রতা বাড়বে শাস্তিটাও বাড়ে। নর্মালি 3 মাস, ম্যাক্সিমাম 7 বছর হইতে পারে, বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত আছে। আর 354-র মতো 509-এর মধ্যেও কি আছে,
ওই যে মহিলার শালীনতা ধ্বংস করা, এইরকম একটা সেকশন দেওয়া আছে 509। আপনি যখন কোনো শব্দ দ্বারা, কোনো জেস্টার দ্বারা, অথবা কোনো কাজ দ্বারা কি করবেন, কোনো মহিলার, সেখানে ছিল যে জেস্টারের মাধ্যমে, এখানে বলতেছে যে তাকে ইনসল্ট করবেন তার মডেস্টির জন্য। মানে ধরেন যে আশেপাশে আমরা জানি যে কারোর সাথে ঝগড়া হইলে আমরা বলি যে, যে কোনো প্রকার মহিলা হোক, এদেরকে নানা প্রকার গালি করি, তাকে এটা করব সেটা করব, যেটা ভদ্র ভাষায় বলা যায় না, এরকম আমরা গালিগালাজ করি। তো এই যে গালিগালাজ করি আমরা, এইটা কোন ধারায় অপরাধ হচ্ছে তাহলে? যেটা গ্রাম বাংলায় দেখবেন যে যখন ঝগড়া হয়, পুরুষ মহিলা নানা প্রকার কথাবার্তা বলে, যেগুলো হয়তো আমরা মুখে নিতে পারবো না, তো সেটা 509 তখন অপরাধ। আপনি ওই মহিলার শালীনতাকে কি করতেছেন, এখানে হরণ করতেছেন। কিন্তু 554-তে ছিল তাকে একদম আপনি মারবেন মারবেন এরকম ভাব ছিল, আর এখানে হচ্ছে আপনি কথা দিয়ে করতেছেন। এইটাই হলো শুধু পার্থক্য। আর 510টা শুধু একটু দেখতে পারেন যদি আপনি কি করেন, এই যে যারা দেখবেন যে হুইস্কি খায়, বিয়ার খায়, বাংলা ডাইল খায়, যাকে আমরা সহজ ভাষায় বলি, এরা পাবলিক প্লেসে আসে মাতলামি করে বিভিন্ন প্রকার ভাবে। তো এদের শাস্তিটা পেনাল কোডের একদম সবচেয়ে, যদি বলি আমরা সংক্ষিপ্ত, যদি ভুল না হয় 24 ঘন্টা জেল দেওয়া আছে সম্ভবত, আর 10 টাকা জরিমানার কথা বলা আছে। এইটা একটু দেখে নিবেন যে পেনাল কোডের সর্বনিম্ন শাস্তি হচ্ছে 24 ঘন্টা জেল, আর 10 টাকা, যদি আমার ভুল না হয় 10 টাকা পর্যন্ত জরিমানাটা দেওয়া আছে। আর সর্বশেষ, এই যে আমরা পেনাল কোডে এতগুলা পড়লাম, কোথা থেকে শুরু হলো আমাদের, মোটামুটি 121 থেকে যে আমরা শাস্তিগুলা পড়া শুরু করলাম, এই যে 510 পর্যন্ত পড়লাম, বিভিন্ন অপরাধগুলা পড়লাম। যদি পেনাল কোডের মধ্যে কোনো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড অথবা কারাবাসযুক্ত হয়, আর ওই অপরাধটা করার চেষ্টার ডেফিনেশন দেওয়া না থাকে, যেমন চুরি করার চেষ্টা। এখন আপনাকে যদি বলি আমি একজন ব্যক্তি চুরি করার চেষ্টা করছে, তার শাস্তি কি হবে, আপনি টোটাল সেকশনে খুঁজে পাবেন না। তো এটা বলতেছে যে যেই অপরাধের ক্ষেত্রে চেষ্টার শাস্তি ডেফিনেশনে দেওয়া নাই, সেটা হবে মূল অপরাধের অর্ধেক। কেমন, যেমন আমরা কি জানি, একটা গাছ যতক্ষণ পর্যন্ত মাটির সাথে সংযুক্ত ততক্ষণ পর্যন্ত এটা চুরির বস্তু না, কিন্তু যখনই আপনি এটা কেটে ফেললেন তখন এটা চুরি হয়ে গেল। কিন্তু যখন ধরেন যে আপনি কাটার জন্য প্রস্তুতি নিয়ে সামান্য একটু কাটছেন, তার মানে কি চুরির চেষ্টা করছেন, তো তখন আপনার শাস্তিটা কি হবে? তবে এই ধারার মধ্যে মজার দুইটা উদাহরণ দেওয়া আছে, ওই দুইটা থেকে এমসিকিউ করে যারা পরীক্ষক আছেন। একটা হচ্ছে আপনি একটা গহনার বাক্স, ওইটারে চুরি করার উদ্দেশ্যে খুলছেন, ভিতরে ফাঁকা কিছুই নেই, তারপরেও আপনি অপরাধ করছেন 511-তে, মানে আপনি চুরির চেষ্টা করছেন। আরেকটা হচ্ছে কেউ আপনার মানি ব্যাগে হাত দিচ্ছে, মানি ব্যাগ খালি, মানি ব্যাগে কোনো টাকা নাই, পকেটে হাত দিয়েছে টাকা নাই, এই যে হাত সে দিল, সে চুরির চেষ্টা করলো, সে 511-তে অপরাধী। তো এই 511-র দুইটা উদাহরণ দেয়ার একটা পড়ে নিবেন, এই দুইটা থেকে যে কোনো একটা মাঝে মধ্যে দেয়, কেন দেয় আমরা নিজেও জানি না। এইটা ছিল টোটাল আমাদের এই যে কয়েকটা সেকশন বললাম, এইগুলা অবশ্যই আপনি শেষ সময় দেখে নেবেন। প্রয়োজনে ভিডিওটা আরো একবার দুইবার স্পিড বাড়িয়ে দেখার